এই যারা কানেক্টেড আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। মেহেদি কি আছেন? মেহেদি মেহেদি আছেন? মেহেদি নাই রে, এর কপালটাই খারাপ মনে হয়। ও যেদিন আসে ওই দিন নাকি আমরা শুরু করি না, আর যেদিন ওই আসে আমরা একটু লেট করি। কি বিপদ! এই মেহেদি কি আছেন না নাই? মেহেদি তো আছেন, কথা বলতেছেন না কেন মেহেদি? জি স্যার, আছি স্যার, আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কপাল খারাপ নাকি মেহেদি? জি স্যার। কি আর আমি স্যার ওই যে একদিন 6টা 10-এ আসছি, দিয়ে স্যার 2টা 3টা ম্যাচ করে ফেলছি। আল্লাহ রে আল্লাহ, তোর জন্য পরে তো লেট আবার করে আসছি। হ্যাঁ, তোর জন্য দেখছি। লেট করে আসলাম, এবারে তুই আগে চলে আসছিস, কি আর করার ভাই। আচ্ছা থাক, শুরু করি আমরা, কি আর করার। আচ্ছা, আমাদের টপিকের একটু নামটা দেখে নেই, যে টপিকের নামটা কি, রেশিও, প্রপোর্শন, মিক্সচার। দুইটা টপিক নিয়ে মূলত আমাদের কাজ, একটা হচ্ছে রেশিও আর একটা হচ্ছে আমাদের মিক্সচার। একদম শুরুতে যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে রেশিওর ব্যাপারে আগে একটু আমাদের প্রাথমিক ধারণাগুলো নেওয়া দরকার, যে আমাদের রেশিও জিনিসটা কি, কেমন করে কাজ হয় না হয়, এটা একটু আগে আমরা দেখে নিই, তারপরে আমরা কোশ্চেনের দিকে যাব। তাহলে প্রথম কথা হচ্ছে কাকে নিয়ে? রেশিওকে নিয়ে। রেশিও নিয়ে হচ্ছে আমাদের প্রথম কথা। এখন তাতে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে ধরেন একটা এক্সাম্পল, যে একটা ক্লাসে বয়েজ আর গার্লস দুইজনের অনুপাত বলা হইল 3:4। আমরা কি এখান থেকে এই কথাটা বলতে পারবো কি না যে বয়েজ হচ্ছে আমাদের 3 জন আর গার্লস হচ্ছে আমাদের এখানে আছে 4 জন? এটা কি বলতে পারবো কি পারবো না? হ্যাঁ না না? স্যার, বলা যাবে। বলা যাবে, বলা যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখন কোশ্চিন, যে ফাদার আর সনের বয়সের মধ্যে রেশিও বলা হইলো 5:2। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি না যে ফাদারের বয়স হচ্ছে 5 বছর আর সনের বয়স হচ্ছে 2 বছর? বলা যাবে না? জি স্যার। ফাদার কয় বছর বলেন তো? ফাদারের বয়স কয় বছর হয়েছে? 5 বছর। তার মধ্যে সনের বয়স কত? 2। কয় বছরে আব্বা হয়ে গেছে রে? কয় বছরে আব্বা হয়েছে ফাদার? হ্যাঁ, কয় বছরে হয়েছে? এবার আর খবর নাই। এই 5 বছরের মধ্যে সনের বয়স তো 2 বছর, তাহলে ও আব্বা হয়েছে কয় বছরে? 3 বছরে আব্বা হয়ে গেছে। হ্যাঁ, বল যে ঘটনা কি ঠিক আছে? বলতো ঠিক আছে কি ঠিক নাই? না স্যার। না স্যার। হ্যাঁ, তার মানে বোর্ডে হিসেবে ঠিক আছে। বোর্ডে যা লেখা হয়েছে আল্লাহর ওয়াস্তে একটাও ঠিক লেখা হয় নাই, দুইটাই ভুল লেখা হয়েছে। প্রথমটা বললাম দেখি তোরা থামিসই না, ওই জন্য পরেরটা বললাম দেখি তাও থামিস না, যে ফাদারকে যে আমি 3 বছরে আব্বা বানাই দিলাম, তোরা তারপরে বলতেছে হ্যাঁ হয়েছে, আব্বা হয়ে গেছে। বোর্ডে লেখানো দুইটা জিনিসের একটাও কারেক্ট না, দুটাই ভুল লিখছি ভাই, আল্লাহর ওয়াস্তে দুটাই ভুল লেখা হয়েছে। এখন কোশ্চিনের প্রথম অংশ, কেন কোথায় ভুল হয়েছে? প্রথম কথা হচ্ছে এই যে রেশিওগুলো বলা হইলো, এগুলো কখনোই সংখ্যা হইতে পারবে না। প্রথম কথা ভালো করে মাথায় রাখেন, রেশিও কখনোই সংখ্যা হইতে পারবে না। রেশিওগুলোকে আমরা ভাগ বা অংশ আকারে বলতে পারি। আমরা বলতে পারি বয়েজের ভাগ হচ্ছে 3, নট 3 জন, বয়েজ 3 ভাগ, গার্ল 4 ভাগ, বা এইটা বলতে পারেন যে বয়েজ 4 আর 3 7 ভাগের মধ্যে 3 ভাগ, গার্ল 4 আর 3 7 ভাগের মধ্যে 4 ভাগ। ফাদারের বয়স 5 বছর বলা যাবে না, 5 ভাগ ভাগ। রেশিও কখনোই সংখ্যা হইতে পারবে না। রেশিওগুলোকে আমরা ভাগ বা অংশ আকারে বলি। কি আকারে বলি? ভাগ বা অংশ আকারে। 5 আর 2 7 ভাগের 5 ভাগ ফাদার, 2 জনের বয়স মিলে টোটাল 7 ভাগে 2 ভাগ সন, এইটা বলা যাইতে পারে। এখন কোশ্চিন, যদি জন দিয়ে বলতেই হয় তাহলে কেমন করে বলতে হবে? বলতে হয় এইভাবে, যে বয়েজের সংখ্যা 3 জন না, থ্রাইস 1 জন, গার্লসের সংখ্যা 4 জন না, 4 জন, ফাদারের বয়স 5 বছর না, 5x বছর, সনের বয়স 2 বছর না, টুয়াইস x বছর। এইবারে ভাগগুলো আমাদের কি হয়ে গেছে? এইবারে ভাগগুলো সংখ্যা হয়ে গেছে। তাহলে এখন কোশ্চিন, কেমন করে সংখ্যা হইল? সংখ্যা হইছে যদি ভাগগুলোর সঙ্গে নয়েজ আসতেছে, ডেলি না ডেল, এটা ডেল, যদি আমরা এই ভাগগুলোর সঙ্গে একটা নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা গুণন করে দেই তাহলে ভাগগুলো সংখ্যাতে পরিণত হয়। তাহলে 3টা কথা ভালো করে মনে রাখেন। প্রথম কথা, রেশিও কখনোই সংখ্যা হইতে পারবে না, রেশিওকে আমরা ভাগ বা অংশ আকারে বলি।
2 নাম্বার, এই ভাগ বা অংশগুলোর সঙ্গে যখন নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা গুণন করে দিবেন তখন এই ভাগগুলো সংখ্যাতে পরিণত হয়। 3 নাম্বার কোশ্চেন, তাহলে এই ভাগগুলো দ্বারা কি বোঝায়, ভেরিয়েবলগুলো দ্বারা কি বোঝায়, ভেরিয়েবলগুলো দ্বারা প্রতি ভাগের সংখ্যাকে বোঝায়। যেমন বয়েজের সংখ্যা 3 ভাগ, 1 ভাগে কয়জন আছে জানি না। গার্লসের সংখ্যা 4 ভাগ, 1 ভাগে কয়জন আছে জানি না। তাহলে আমরা ভেরিয়েবল দ্বারা 1 ভাগের সংখ্যাকে বুঝাইছি, যে 1 ভাগে যদি একজন থাকে তাহলে 3 ভাগে থ্রাইস একজন, 1 ভাগে x তাহলে 4 ভাগে 4x জন, 1 ভাগ মানে আমার x বছর, তাহলে 5 ভাগ মানে 5x বছর। তাহলে 3টা কথা আরেকবার একটু লাস্ট। প্রথম কথা আমরা কি বলছিলাম, যে রেশিও কি হইতে পারবে না, সংখ্যা হইতে পারবে না, রেশিওকে আমরা ভাগ বা অংশ আকারে বলি। 2 নাম্বার, এই ভাগ বা অংশ কখন সংখ্যা হয়, যখন একটা নির্দিষ্ট ভেরিয়েবল দ্বারা গুণন করে দেওয়া হয় তখন ভাগগুলো সংখ্যা হয়ে যায়। 3 নাম্বার কথা, ভেরিয়েবলগুলো দ্বারা কি বোঝায়, প্রতি ভাগের সংখ্যাকে বোঝায়। এবার বলেন 3টা কথা কি ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে বলেন রেশিও আর সংখ্যা কি সেম জিনিস? না স্যার। না। হ্যাঁ সাবধান, রেশিও আর সংখ্যা কখনোই ভাই সেম না। ওকে ফাইন, ডান। তাহলে এতটুকু তথ্য আমরা বুঝে গেছি। এইবারে চলেন আমরা আরও গল্প শুনবো, সেটা কোশ্চিনকে বেস করে, কোশ্চিন সামনে রেখে তারপরে আমরা আরও কিছু গল্প শুনবো এই জায়গাটায়। যেমন এই যে 1 নাম্বার একটা কোশ্চিন দেখা যাচ্ছে, দেখেন কোশ্চিনে তারা কি বলতেছে। কোশ্চিনে তারা বলতেছে 35% অফ এ নাম্বার ইজ 2 টাইমস 75% অফ অ্যানাদার নাম্বার। 1 নাম্বার লেকচারের কথা একটু মনে করেন, দেখেন আমরা সমীকরণে কনভার্ট করাটা শিখছিলাম, যে হোয়াট, হুই, সার্ট, এই নাম্বার, এ নাম্বার, এগুলো থাকলে ভেরিয়েবল ইউজ করতে হয়, অফ থাকলে গুণন, টাইমস থাকলে গুণন, মোড থাকলে প্লাস, ইজ আর ওয়াজ, এগুলো বি ভার্বগুলোর পরিবর্তে আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করছি। বলেন করছি কিনা, হ্যাঁ না না? জি স্যার। তাহলে এবার একটু খেয়াল করেন, 35%ই লিখলাম, 35 ডিভাইডেড বাই 100। অফ থাকা মানে হচ্ছে গুণন। তারপরে বলছে এ নাম্বার থাকলে একটা ভেরিয়েবল আমরা ইউজ করতেছি, ধরলাম এক্স। এরপরে ছিল ইজ মানে ইকুয়াল। তারপরে ছিল টু মানে 2। টাইমস থাকলে আমরা জানি গুণন করতে হয়, গুণন করলাম। এরপরে ছিল 75% মানে 75 ডিভাইডেড বাই 100। তারপরে ছিল অফ মানে গুণন। অ্যানাদার নাম্বার মানে আরেকটা নাম্বার, ধরলাম সেটা ওয়াই। দেখেন তো আমরা কনভার্টটা কি বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি কনভার্টটা? জি স্যার। ফাইন। তাহলে এখন আসেন তো আগে আমরা একটু গবেষণা করি, কাটাকাটি করি, দেখি তো কি দাঁড়ায়। আমরা এখানে 100 কাটাকাটি করলাম, 5 দ্বারা ভাগ করলাম 7 হয়, 5 দ্বারা ভাগ করলাম 5 15 75 হয়। তাহলে এই পাশে থাকলো হচ্ছে আমাদের 7x, আর ওই পাশে থাকলো 30y। ওয়াই এই পাশে নিয়ে চলে আসলাম, x/y, 7 ওই পাশে চলে গেল, তাহলে হইল 30/7। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি x আর y এর অনুপাতটাই হচ্ছে 30:7? এতটুকু কি বলা যায় কি যায় না? জি স্যার। কোশ্চেনের চাওয়া ছিল হোয়াট ইজ দ্য রেশিও, অনুপাতটা কত হবে কার মধ্যে, বিটুইন এই দুইটার মধ্যে কোন কোন সংখ্যা, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড নাম্বার। তার মানে প্রথম আর দ্বিতীয় নাম্বারের মধ্যে রেশিওটা কত ছিল। তাহলে প্রথম নাম্বার ছিল এক্স, দ্বিতীয় নাম্বারটা ছিল ওয়াই। তাহলে এক্স আর ওয়াই রেশিওটাই 30:7। দ্যাটস ওয়াই অ্যান্সারটা হলে ডি নাম্বারটা। এবার একটু বলেন তো বোঝা গেল কিনা? জি স্যার বুঝছি। জি স্যার। গুড। তাহলে এটা আমরা বুঝে গেছি। ওকে ফাইন। তাহলে দেখি তো একটু পরেরটা বোঝা যায় কিনা। পরেরটা একটা আইকিউ টেস্টের কোশ্চিন। কি বলছে, এ অ্যান্ড বি আর ইন্টিজার। প্রথম কথা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এ আর বি আমাদের হইতে হবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। আচ্ছা, তারপরে তারা কি বলতেছে, তারা বলতেছে গ্রেটার দেন 100। তার মানে এ বা বি যেই মানটাই বলেন না কেন তাদের প্রত্যেকের মান অবশ্যই 100 থেকে কি আসতে হবে, বড়। আবার তারা এটাও বলে দিল যে সাজ দ্যাট এ প্লাস বি ইকুয়াল টু 300। তার মানে এ আর বি এর যোগফল হওয়া লাগবে 300। তাহলে বলেন তো আমরা এ বি সম্পর্কে আলাদা আলাদা কয়টা তথ্য পাইলাম? গুড। এ বি পূর্ণ সংখ্যা হইতে হবে, এ বি এর প্রত্যেকটার মান 100 থেকে বড় হইতে হবে, এবং 3 নাম্বারটা এ আর বি এর যোগফল হইতে হবে 300। হ্যাঁ না না? জি স্যার। এখন কোশ্চেনে চাওয়া কি, হুইচ অফ দ্য ফলোইং কুড বি মানে হইতে পারে, মে বি, ক্যান বি, কুড বি মানে হইতে পারে, আর মাস্ট বি মানে হবেই। তাহলে কোশ্চেন বলছে নিচের কোনটা হইতে পারে, হবেই কিন্তু বলে নাই। কোনোভাবে যদি একটা অ্যান্সার মিলানো যায় ওইটাই অ্যান্সার, কিন্তু এটাই যে সারা জীবনে হবে বিষয়টা এরকম না। তাহলে আমাকে কি খুঁজতে বলছে, মাস্ট বি না, খুঁজতে বলছে কুড বি। তাহলে মাথায় রাখেন, হ্যাঁ,
ক্যান, কুড, মে এগুলো দিয়ে কোশ্চেন থাকা মানে আপনাকে অ্যান্সার ধরে টেস্ট করতে হবে। কারণ কি, এটা তো আর মাস্ট বি না যে সবসময় এটাই হবে। তাহলে এখন আমাদের খুঁজতে বলছে কি, যে কুড বি দ্য এক্সাক্ট রেশিও অফ এ টু বি। তাহলে নিচের কোনটা এ এবং বি এর অনুপাত হইতে পারে, হবেই বলে নাই কিন্তু, বলছে হইতে পারে। চলেন আমরা একটু টেস্ট করে দেখি তো নিচের কোনটা এ বি এর অনুপাত হইতে পারে। যেমন 9:1, প্রথমটা 9 ভাগ, পরেরটা 1 ভাগ। বলেন তো দুইটা মিলে টোটাল কয় ভাগ হয়? 10 ভাগ। দুইটা মিলে টোটাল কত? 300, হ্যাঁ না? না, তাহলে 10 ভাগ মানে 300 হইলে 1 ভাগ মানে কত? 30। তাহলে 1 ভাগ মানে 30, তাহলে 9 ভাগ মানে 270, 3 9 7, তাই না? আলটিমেটলি দেখেন 270 আর 30 কাটাকাটি করলে তো 9:1ই হয়, হ্যাঁ না? না, 30 দ্বারা ভাগ করলে। আচ্ছা, এখন বলেন শর্ত অনুযায়ী কি এই কথাটা ঠিক যে তারা বলছিল এ বি পূর্ণ সংখ্যা? হ্যাঁ, দুটাই পূর্ণ সংখ্যা, কিন্তু বলছিল এ বি এর মান 100 থেকে বড়। এটা কি 100 থেকে বড় আসছে? না স্যার, তাহলে এটা শর্ত মানতেছে না, এটা তাহলে বাদ। তাহলে এ বাদ গেল কি কারণে বলেন তো, কি কারণে এ বাদ? 100 চেয়ে ছোট এই জন্য। এক্স্যাক্টলি, গুড। এবারে বলেন 5 ভাগ আর 2 ভাগ টোটাল 7 ভাগ, এই 7 দ্বারা 300-কে ভাগ করলে কি আমাদের কোনো পূর্ণ সংখ্যা আসে? তাহলে হ্যাঁ, তাহলে বাদ বাদ বাদ, কারণ ওরা বলছে এ আর বি পূর্ণ সংখ্যা হওয়া লাগবে, প্রাইমারি স্টেপে বাদ এটা। আবারও দেখেন 5 আর 3 8, 8 দ্বারা কি 300-কে ভাগ করলে কোনো পূর্ণ সংখ্যা আসে? তাহলে এটাও আপাতত বাদ দেন। এবার আসে 3 ভাগ আর 2 ভাগ টোটাল কয় ভাগ? 5 ভাগ। 5 ভাগ মানে 300, তাহলে 300-কে 5 দ্বারা ভাগ করলে 1 ভাগে আসে 60, তাহলে 1 ভাগে 60 হলে 2 ভাগে 120, 3 ভাগে 3 6 18, 180। দেখেন কাটা ছেঁড়া করলে 3:2 এ আসে। 60 দ্বারা ভাগ করেন, দেখেন 2, 60 দ্বারা ভাগ করলে 3। আবার এই দুইটার মান দেখেন পূর্ণ সংখ্যা, তারা প্রত্যেকেই 100 থেকে বড়, আবার তাদের যোগফলও 300। তার মানে এই ডি নাম্বার কি 3টা শর্তই মানতেছে না? দ্যাটস ওয়াই তাহলে অ্যান্সার হচ্ছে ডি। যদিও আমরা আগেই টেস্ট করে দেখছিলাম যে বাকি 3টা হয় না, মানে তো এটা হইতে বাধ্য, কিন্তু তারপরে আমরা প্রমাণটা দেখে নিলাম। ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে 2 নাম্বারটা কি সবার ক্লিয়ার করা গেল? ওকে, তাহলে 2 নাম্বারটাও ছেড়ে দিলাম। দেখেন পিটি পিটি কোশ্চেন, আলাদা করে কোনো ক্যালকুলেশন করার দরকার হয় না। আচ্ছা, দেখেন 3 নাম্বার কি বলতেছে, ইফ মেরি হ্যাজ টুয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ কুড়ি হ্যাজ। মেরির কাছে যে টাকাটা আছে সেটা নাকি দ্বিগুণন। কার দ্বিগুণন? কুড়ির টাকাটা দ্বিগুণন। পরে আবার বলতেছে যে হু হ্যাজ। এই বলেন তো এই হু দ্বারা কাকে বোঝানো হয়েছে ভাই? কাকে ইন্ডিকেট করে হু দ্বারা? হ্যাঁ, এই হুয়ের ইমিডিয়েট আগে যে আছে তাকে বোঝানো হয়েছে। তাহলে এই হু মানে কুড়ি। কুড়ির ব্যাপারে আবার বলা হয়েছে কি, যে হু হ্যাজ 3 টাইমস অ্যাজ মাচ মানি অ্যাজ সানি হ্যাজ। তার মানে সানির কাছে যে টাকাটা থাকবে তার 3 গুণন টাকা আছে কুড়ির কাছে। আচ্ছা বলেন তো এই পেছনের অংশটা থেকে যদি শুরু করি, যে সানির কাছে কয় টাকা আছে জানি না, মানে এক্স টাকা, তাহলে এই এক্স টাকাটা 3 গুণন করলে আসে থ্রাইস এক্স, সেটাই কি তাহলে কুড়ির টাকা বলা যাবে কি যাবে না? আবার প্রথম লাইনে বলছিল কুড়ির কাছে যা আছে তার দ্বিগুণন করলে মেরির টাকা হয়, তাহলে কুড়ির টাকা থ্রাইস এক্স, তাকে দ্বিগুণন করলে হয় আচ্ছা আমাদের 6x, তাহলে এটাই হচ্ছে আমাদের মেরির টাকা, বলা যাবে কি যাবে না? তাহলে কোশ্চেন আমাকে এখন বলছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য মানি সানি হ্যাজ টু দ্য মানি অ্যামাউন্ট অফ দ্য মানি মেরি হ্যাজ। সানির টাকাটার সঙ্গে মেরির টাকাটার অনুপাত করতে বলছে। তাহলে সানির কাছে যখন এক্স টাকা থাকে, মেরির কাছে তখন থাকে 6x টাকা। x কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে গেছি, উত্তর হচ্ছে 1:6। এই সেই তাহলে আমাদের অ্যান্সার, যে সানি এবং মেরির টাকার অনুপাত 1:6। অ্যান্সার বি ফর বাংলাদেশ। একেবারে পিচি পিচি কোশ্চেন দেখেন, এগুলো বোঝা গেল? গুড। ছোটখাটো কোশ্চেন কিন্তু একটু খেয়াল করে দেখেন, খুবই পিচি পিচি। তাহলে এটা ছেড়ে দেই 3 নাম্বারটা। ফাইন, আসেন তো দেখি একটু পরেরটার চেহারাটা। পরেরটার চেহারা সহজ, ছোট্ট একটা মনে হয় কারেকশন আছে। 8x 9x না, 8x 9y এটা হবে আসলে, দুটাই x হয়ে গেছে ভুল করে, আপনারা একটু কারেকশন করে নিয়েন কাইন্ডলি। এটা x হবে না, এটা y হবে। তাহলে কোশ্চেন কি বের করতে বলছে? 8x প্লাস 9y অনুপাত 8x প্লাস 2y, এটা কত আসবে? কোশ্চেন আমাদের বলছিল প্রথমে দেখেন x আর y এর মধ্যে অনুপাত দেওয়া ছিল 5:2। তার মানে কি
এক্স এর মান যদি 5 নেই তাহলে ওয়াই এর মান নেওয়া লাগবে কত 2। তাহলে এক্স এর মান যখন 5 ওয়াই এর মান তখন 2 নিতে পারি, এক্স এর মান যখন 5 ওয়াই এর মান তখন 2 নিতে পারি, হ্যাঁ না? তাহলে 5 আর 40, 9 দোকানে 18, 40 আর 18 যোগ করে দিলে 58, আর এইদিকে 40 আর 4 মানে হচ্ছে কত 44। 2 দ্বারা ভাগ করলে 29 দোকানে 58, 22 দোকানে 44, আর কাটাকাটি করা যায় না, তার মানে অনুপাত 29:22। কোথায় আছে 29:22? এই প্রথমটাই আছে। দেখেন এই অঙ্কগুলো পরীক্ষার হলে আসছে, কিন্তু এত সহজ সহজ কোশ্চেন হঠাৎ করে পাইলে পরীক্ষার হলে আমাদের নিজেদেরই মাথা গরম হয়ে যায়, কারণ আমরা চিন্তা করি এত সহজ কোশ্চেন জীবনে পরীক্ষায় আসার কথা নয়, ডেফিনেটলি কোথাও কোনো ঝামেলা আছে আমার চোখে পড়তেছে না, এই ঝামেলাটাই বাতে পরীক্ষার হলে। মানে সহজ দিলেও কঠিন, কঠিন দিলে তো কঠিন, হ্যাঁ কঠিন দিলে তো কঠিনই, কিন্তু সহজ কোশ্চেন থাকলেও বিপদ। কেন? কারণ চিন্তা করি আরে বাসায় তো আমার তাড়াতাড়ি ম্যাথ হয় না, তাহলে এইটা তাড়াতাড়ি কেন হলো, নির্ঘাত কোনো একটা ঝামেলা আছে, আমার তো এত তাড়াতাড়ি ম্যাথ হয় না। আবার খুঁজতে যাই, দেখি ভুল কোথায় খুঁজছি, এই দ্বিতীয়বারে খুঁজতে যাই ঝামেলা আবার পাকাই, এই হচ্ছে সমস্যা। তাহলে বলেন 4 কি ক্লিয়ার? ওকে 4 ক্লিয়ার, ক্লিয়ার। ফাইন। তাহলে চলেন আমরা একটু দেখে নেই আমাদের 5 নম্বরের কোশ্চেনে কি বলতেছে। নাম্বার 5, there are 2 numbers, first number is 12 more than the second number। আমাদের হাতে 2টা নাম্বার আছে, যেখানে তারা বললো প্রথম নাম্বারটা নাকি দ্বিতীয় নাম্বারের চাইতে 12 বড়। এরপরে আবার বলতেছে দ্য এভারেজ অফ দ্য 2 নাম্বার ইজ 19। 2টা নাম্বারের গড় যদি 19 হয় তাহলে ওদের কথা অনুযায়ী ইফ 2 ইজ অ্যাডেড ইন বোথ নাম্বার, যদি 2টা নাম্বারের সঙ্গে আমরা 2 যোগ করে দেই তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বার, তাহলে নাম্বারটা রেশিও কত আসবে। একটু টেকনিক্যালি চিন্তা করেন, ছোট করে ক্যালকুলেশন করা সম্ভব। 2টা নাম্বারের তারা বলে দিছে গড় হচ্ছে আমাদের 19, তাহলে 2টা নাম্বারের টোটাল কি বলতে পারি 19 দোকানে 38। জি স্যার। 2টা নাম্বার কি সমান, নাকি বলছিল প্রথম নাম্বার 12 বড় হবে? তাহলে আগে 12টা বাদ দেন, আগে মনে মনে 12টা বাদ দেন, ও ঝামেলা পাকাইছে ওরা বাদ দেন। বলেন 12টা বাদ দিলে আমাদের হাতে থাকে কত? 26কে আপনি সমান 2টা ভাগে ভাগ করেন, তাহলে কত কত আসে 13। এখন বলেন 2টা নাম্বার কি সেম হওয়ার কথা, নাকি প্রথম নাম্বার 12 বেশি হওয়ার কথা? তাহলে প্রথম নাম্বারের সঙ্গে 12 যোগ করে দেন। তাহলে বলেন তো প্রথম নাম্বার এখন আমাদের কত আসছে, আর দ্বিতীয় নাম্বার কত আসছে? এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, বলেন 25 আর 13 যোগফল কি 38 মিলছে? দ্বিতীয় নাম্বারের চাইতে প্রথম নাম্বার কি 12 বেশি? এই যে আপনাদেরকে মিউট করে দেওয়া হয়েছে কেন, কারণ কারো ওখান থেকে জানি নির্বাচনের বিজ্ঞাপন চলে আসতেছিল, মানে সাউন্ড চলে আসতেছিল। তাহলে দ্বিতীয় নাম্বারের চাইতে প্রথম নাম্বার আপনার 12 বেশি, সেটাও মিলছে, কোনো সমস্যা নাই। এখন কোশ্চেন বলতেছে আপনি 2টা নাম্বারের সঙ্গে 2 যোগ করবেন, এটার সঙ্গেও 2 যোগ, এটার সঙ্গেও 2 যোগ, ভালো কথা। তাহলে 2 যোগ করে দিলে এই নাম্বার কত আসে 27, আর এইটা আসে কত 15। এই দুইটারই অনুপাত কত বের করতে বলছে। তাহলে 27 আর 15 যদি আমরা 3 দ্বারা ভাগ করি, 3 9 27, 3 দ্বারা ভাগ করলাম 3 5 15, তার মানে উত্তর পাওয়া গেছে 9:5। এই সেই উত্তর 9:5। এবার বলেন ঠিক আছে কিনা, আনমিউট করে দাও। ও আচ্ছা করাই আছে তো, বলেন বোঝা গেছে কিনা। জি স্যার। বলেন তো এই পর্যন্ত যা দেখতেছেন খুব কি বড় বড় ক্যালকুলেশন নাকি পিচি পিচি ক্যালকুলেশন? হ্যাঁ, এগুলো সব পিচি পিচি ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনগুলো যে পরীক্ষায় আসে না বিষয়টা এরকম না, যা দেখলেন সবগুলোই পরীক্ষায় আসা কোশ্চেন। কিন্তু তার মানে আমাদের একটু মাথায় রাখতে হবে যে পরীক্ষায় আসা কোশ্চেন মানেই সবগুলো ভাই বড় বড় ধাঁচের না, এরকম ছোট ছোট ধাঁচেরও কোশ্চেন হইতে পারে। যেমন দেখেন এই যে একটা কোশ্চেন বলতেছে কি যে ইন এ সার্টেন স্কুল, একটা নির্দিষ্ট স্কুলে দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস ইজ 7:5, বয়েজ আর গার্লসের অনুপাত হচ্ছে 7:5। পরে বলতেছে ইফ দেয়ার আর 2400 স্টুডেন্ট ইন দ্য স্কুল, যদি এই স্কুলে 2400 জন স্টুডেন্ট থেকে থাকে, দেন হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য স্কুল, তাহলে স্কুলে গার্লসের সংখ্যা কত। তাহলে প্রথম কথা আমরা টোটাল স্টুডেন্ট কত পাচ্ছি 2400। এই 2400 সবাই কি আমাদের গার্লস? না, বয়েজ আমাদের 7 ভাগ আর গার্লস হচ্ছে আমাদের কয় ভাগ? 5 ভাগ। তার মানে 5 আর 7, তাহলে টোটাল 12 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে আমাদের কে? গার্লস। টোটাল স্টুডেন্টের 12 ভাগের 5 ভাগ হচ্ছে গার্লস। কথাটা কি বোঝা গেছে কিনা? বোঝা গেছে?
তাহলে 12 দ্বারা যদি ভাগ করে দেই 200, তাহলে 200 আর 5 গুণন করে দিলে কত আসে? 1000। তার মানে গার্লস হবে 1000। কিন্তু উত্তরে ছোট্ট একটা ঝামেলা বেঁধে আছে, এটা 100 না, টাইপিং এ মিস্টেক হয়ে গেছে ভাই। 500, 700, 800 এটা হবে 1000, এই উত্তর হবে 1000। ওইটা ভুল করে একটা শূন্য আমাদের টাইপিং এ ভুল করে ফেলছিল। তাহলে এখন বলেন 1000 কেমনে আসলো, সেটা কি বোঝা গেল? জি স্যার। তাহলে বলেন রেশিও কি সংখ্যা নাকি রেশিও মানে ভাগ? ভাগ। হ্যাঁ, তার মানে সংখ্যা হইলে তো আপনি বলতেন বয়েজ 7 জন, গার্লস হচ্ছে 5 জন। তা তো না, বয়েজ 7 ভাগ, গার্লস 5 ভাগ, টোটাল 12 ভাগ। টোটাল 12 ভাগের মধ্যে গার্লস 5 ভাগ, তার মানে টোটাল 2400 স্টুডেন্টের 12 ভাগের 5 ভাগ হচ্ছে গার্লস। এই হচ্ছে মূল কথাটা ছিল। ক্লিয়ার? একটা সংখ্যার জন্য 900 টাকা নষ্ট হচ্ছে। হ্যাঁ, বলেন বলেন। একটা শূন্যর কারণে ঝামেলা বাঁধা গেছে। আচ্ছা, তাহলে 6 নাম্বার কি ছাড়া যাবে কিনা এবার বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। স্যার এখানে 7 আর 5 যে আপনি যোগ করলেন, এটা তো কখন বলবো যে এই রেশিওটা টোটাল বলেন তো, বয়েজ কয় ভাগ? বয়স তো হচ্ছে স্যার 7 ভাগ, গুড। গার্লস কয় ভাগ? 5 ভাগ, ফাইন। তাহলে বলেন তো টোটাল স্টুডেন্ট কয় ভাগ? টোটাল তো হয় 12 ভাগ। ফাইন, এতটুকুই থাকেন। তাহলে বলেন তো 2400 কি টোটাল স্টুডেন্ট না? জি স্যার। স্যার এটা তো বলছি, আমার প্রবলেমটা হচ্ছে মানে কখন আর কি রেশিওটা যোগ করব বা কখন রেশিওটা মানে ওরে স্যার রে, আপনারই বোঝানোর জন্যই যাচ্ছিলাম, কিন্তু আপনি তো আমারে থামাই দিছেন। ঠিক আছে, ডাক্তার আপনার প্রবলেম বুঝছে, কিন্তু আপনি ডাক্তারের কথাটা তো শুনতেছেন না। আপনার বোঝানোর জন্যই যাচ্ছিলাম। বলেন 2400 কি জিনিস? টোটাল স্টুডেন্ট। টোটাল। তাহলে টোটাল ভাগ কত? আপনি যখন টোটাল স্টুডেন্টকে মানে ভাগ করতেছেন, তাহলে আপনার টোটাল ভাগ লাগবে না? হ্যাঁ না না? জি স্যার। তাহলে 2400 টোটাল, সেটা তো সংখ্যাতে। তাহলে ভাগ হিসাবে টোটাল কত আপনার? ভাগ হিসাবে টোটাল হচ্ছে 12। তাহলে আপনি যখন 2400কে বলতেছেন টোটাল স্টুডেন্ট, তাহলে ভাগও তো আপনার কি করা লাগবে? টোটাল করা লাগবে। তাহলে টোটাল কেমনে করব? যোগ করেই তো। তাহলে আপনি 2400 টোন থেকে বুঝছেন যে আমার ভাগগুলো এখন যোগ করা লাগবে। ক্লিয়ার কিনা এবার দেখেন তো। বুঝতে পারছি। এই তো, হ্যাঁ। তাহলে কোশ্চেন করার পরে একটু থামা লাগবে, তাছাড়া কেমনে হইল? ক্লিয়ার? তাহলে এখন বুঝতে পারছেন ভাই? জি স্যার, বুঝতে পারছি। গুড। আচ্ছা, চলেন দেখি আরেকটু সামনের দিকে আগাই, দেখি কি বলতেছে। নাম্বার 7, ভালো করে একটু খেয়াল করেন। কোশ্চেনে কি বলতেছে যে 3660 টাকা ইজ ডিভাইডেড অ্যামং এক্স ওয়াই অ্যান্ড জেড। 3600, আমি একটু খালি ছোট করি, আমার একটু জায়গা লাগবে এটাতে। ওকে, তাহলে কোশ্চেন কি বলতেছে? 3660 টাকা এক্স ওয়াই জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে, ইন সাচ এ ওয়ে দ্যাট, যদি 10 টাকা, 20 টাকা, 30 টাকা আর রিমুভ, বাদ দিয়ে দেন কোথায় থেকে? ফ্রম দ্য সামস। সামস মানে হচ্ছে প্রাপ্ত টাকা। দ্যাট এক্স ওয়াই অ্যান্ড জেড রিসিভ রেসপেক্টিভলি। অর্থাৎ এক্স যা পাবে সেখান থেকে 10 টাকা, ওয়াই যা পাবে সেখান থেকে 20 টাকা, জেড যা পাবে সেখান থেকে যদি 30 টাকা বাদ দেন, তাহলে টোটাল কয় টাকা বাদ দেওয়া লাগতেছে আমাদের? 30, 20, 10, 60 টাকা। তাহলে 60 টাকা বাদ দিলে আমাদের হাতে থাকবে 3600 টাকাটা। হ্যাঁ না না? ঠিক আছে, ওকে। এই টাকাটা এখন যেটা টাকা আছে বাদ দেওয়ার পরে, সেটা বলতেছে দেন, তাহলে দ্য শেয়ার অফ দ্য সামস দ্যাট দে উইল গেট উইল বি ইন দ্য রেশিও অফ 3:4:5। তাহলে যে টাকাটা থাকবে, এইটা যদি এখন আমরা এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে ভাগ করে দেই, তাহলে তাদের অনুপাত হবে 3:4:5। তাহলে বলেন 3:4:5 অনুপাতে টাকা ভাগ হবে 3660 নাকি 3600 টাকা? 3600। গুড। এতটুকু কি ক্লিয়ার? 3600 জি স্যার। গুড। তাহলে বলেন তো 3600 কি আমাদের মোট টাকা না? হ্যাঁ না না? জি স্যার। মোট টাকা। কোশ্চেন বের করতে বলছে হাউ মাচ ডিড এক্স রিসিভ, এক্স কত টাকা রিসিভ করছে। তাহলে আমরা এক্স এর টাকাটা বের করব। তাহলে এটাও তো মোট টাকা হচ্ছে আমার কত? 3600। তাহলে ভাগ হিসাবে মোট কত হয় আমরা একটু দেখতে চাই। 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, টোটাল কয় ভাগ হয় ভাই? এই 12 ভাগের মধ্যে এক্স পাইছে কয় ভাগ? 3 ভাগ। তাহলে যোগ করলেন কেন? এই যে এটা আমার মোট টাকা। তাহলে মোট টাকাকে আপনি যখন ভাগ করবেন তখন তো মোট ভাগই লাগবে আমার। বিষয়টা কি ক্লিয়ার?
তাহলে এখন বলেন এক্স কত পাচ্ছে, 12 দ্বারা ভাগ করলাম, 3 12 36, তার মানে হচ্ছে আমাদের কত চলে আসে, 900 আচ্ছা 300 আর 3 গুণন করলে তখন আসতেছে কত, 900। আপনারা 12 দ্বারা 36কে ভাগ করে 900 বানাই ফেলছেন, মানে একটু পরে তো গুণন করা লাগবে, ওটা আর লোভ সামলাইতে পারছেন না নাকি? হ্যাঁ, তাহলে বলেন এক্স কয় টাকা পাইছে? 900 এখন আমার কোশ্চিন, দাঁড়ান, এক্স কয় টাকা পাইছে এখন পর্যন্ত? 900 স্যার 900। আগে 10 টাকা এই দাঁড়ান, এই যে দেখো রে, আহারে ধরে রাখা যাচ্ছে না কাউরে রে, এরে কারে ধরে রাখতে, কারে ধরে রাখবো রে। এক্স এখন পর্যন্ত বোর্ডে কয় টাকা পাইছে? 900 স্যার 900। ধরেন এ নাম্বার অ্যান্সার অপশন ভুল আছে, এখানে 900 টাকাও থাকবে, ধরেন এটা 890 না, এটা কত আছে? 900। তাহলে এখন কোশ্চিন, হাউ মাচ এক্স রিসিভ, এক্স কত টাকা পাইছে। এখন কোশ্চিন, আমি কি 900 টাকাই রাখবো, নাকি শুরুতে যে 10 টাকা বাদ দিছিলাম, তাহলে ওই 10 টাকা ফেরত দিলে তো আবার 910 হয়, অ্যান্সারের মধ্যে 900 আছে 910 আছে, ঠিক আছে। এখন দুইটা গ্রুপ, 10 টাকা দিবেন কি দিবেন না, দুইটা অংশ, যে হ্যাঁ অথবা না, বলেন আপনারা 10 টাকা দিতে চান কি চান না? নিয়ে যখন নিচে আর ফেরত দেবো। হ্যাঁ, এটা ভালো কোশ্চেন, আরে তোরে কি দরকার রে, বাংলাদেশ তোকে খুঁজতেছে, কয় নিছি যখন তাহলে আবার দিব কেন, হ্যাঁ নিছি তো নিছি, এটা ভালো অ্যান্সার, গুড। আর ফেরত দিব কে কে? মনোজ সাহা, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, মনোজ। আচ্ছা এখন বলেন, একটা গ্রুপ পাইছি যে নিচে নিচে দিব না স্যার, যা নিচে নিচে, ফেরত দিতে চান কে কে, একজন একটু বলেন, কেউ কি ফেরত দিতে চান? ধার যেহেতু নিয়েছি ধার দেওয়া উচিত, শোধ দেওয়া উচিত। সালে নাকি এটা? ফেরত জি, দিতে স্যার। হবে স্যার। আচ্ছা তাহলে প্রথমে 3600 টাকা লেখা আছে, 3600 মেহেদি, টাকা লেখা আচ্ছা এখন মেহেদি আমার একটু কাইন্ডলি বলবে যে টাকাটা ফেরত দিব কোন লজিকের ভিত্তিতে, এটা একটু বলি তো। প্রথমে 3660 টাকা লেখা আছে, এই লজিক। আচ্ছা 3660 টাকা ভাগ করে দিব, এই জন্য টাকা ভাগ করে দিতে হবে, ওকে ফাইন ডান। এই লজিক ছাড়া কি আর কেউ কোনো লজিক কি বলতে চান যার কারণে 10 টাকা ফেরত দিতে হবে আপনাকে? যারা ফেরত দিতে চান তারা কি আর অন্য কোনো লজিকের কথা বলতে পারেন কিনা? নাই? আচ্ছা আমরা অপূর্ব ক্যালকুলেশন আচ্ছা। করছি স্যার, এখন 3660 টাকা থেকে 3600 টাকা তাদের 60 টাকা তাদের কাছে মাইনাস করেই তো আমরা ক্যালকুলেশন করছি, তাহলে এখন তো স্যার ফেরত দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আপনি এখন থামেন, আপনারটা তো না, আমি তো কোশ্চেন বলতেছি যারা ফেরত দিতে চাচ্ছে তাদেরকে নিয়ে, আপনারটা তো আগেই বাদ দিয়ে দিচ্ছি যে টাকা দিব না, ঠিক আছে। ওই যে সালের মতন, সালে অ্যান্সার দিছিল যে টাকা নিয়ে নিছি তো নিয়ে নিছি, আবার দিব কেন। আমি তাদেরকে নিয়ে তো কথা বলতেছি না, এখন কথা বলতেছি যারা ফেরত দিতে চাচ্ছে তাদের লজিকটা জানতে চাচ্ছি ভাই, ব্যাপারটা কি ক্লিয়ার? যারা দিতে চাচ্ছেন তারা সাউন্ড দেন এখন, হ্যাঁ যারা দিতে চাচ্ছেন না তারা তো বাদ, তাদের কাহিনী তো আগেই হয়ে গেছে যে টাকা নিয়ে নিছে আর দিব না। তাহলে এখন এইবারে যারা যারা দিতে চাচ্ছেন তাদের মধ্যে একটাই শুধু লজিক পাইছি যে 3660 টাকা ভাগ করে দেওয়ার কথা ছিল, 3660 টাকা ভাগ করে দিতে হবে, তার মানে 10 টাকা এখন ফেরত দিতে হবে। এই লজিক ছাড়া আর কোনো লজিক আছে কিনা টাকা ফেরত দেওয়ার, এইটা আমার কোশ্চিন। নাই, কারোর লজিক নাই। তাহলে এবারে আমার একটা কোশ্চিন আছে, এই কোশ্চিনের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে এখানে টাকা ফেরত দিতে হবে কি হবে না সেইটারও উত্তর আপনারা প্রত্যেকেই বলতে পারবেন। আগে কোশ্চিনটা ভালো করে শোনেন, এখন গল্প একটা শোনেন। যে ধরেন আপনাকে বলা হইলো যে আমার কাছে কিছু টাকা আছে, আমার কাছে কিছু টাকা আছে, যদি এখান থেকে আমি 5 টাকা দিয়ে একটা চকলেট কিনতাম, যদি এখান থেকে 5 টাকা দিয়ে চকলেট কিনতাম তাহলে আমার কাছে 15 টাকা থাকতো, যদি এখান থেকে 5 টাকা দিয়ে একটা চকলেট কিনতাম তাহলে 15 টাকা থাকতো। কোশ্চিন, আমার কাছে কয় টাকা আছে? তাহলে 20 টাকা হয়। 20 টাকা। চকলেট খাই নাই, চকলেট খাই নাই, এটা কেমনে বুঝলেন? যদি কথাটা যদি 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 তার মানে আপনারা বুঝে গেলেন যে আমি এই 5 টাকা দিয়ে যে আসলে চকলেটটা খাই নাই, এটা কোন অংশ থেকে আপনি বুঝছেন, কোন শব্দটা থেকে বুঝছেন? কারণ আমি তার আগে কি বলছিলাম, যদি 5 টাকা দিয়ে চকলেট খাইতাম, হ্যাঁ না না, এটা তো বুঝছেন। জি স্যার, জি স্যার। তাহলে এইবারে বলেন তো টাকা ভাগ করে দেওয়ার আগে এখানে কি ছিল স্যার? এই মানে কি? যদি। তাহলে এখন বলেন টাকা কি ফেরত দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে স্যার। জি স্যার, এবারে লাগবে। কারণ ওরা আপনাকে বলে নাই যে টাকাটা কেটেই নিছেন আর দিবেন না, ওরা তো বলছে যদি এই টাকাগুলো বাদ দিতেন তাহলে রেশিও এরকম হইতো, যদি দিতেন
তার মানে ওটা তো একটা শর্ত, শর্ত কখনো রিয়েল ফ্যাক্ট নয়। যদি 5 টাকা দিয়ে চকলেট কিনতাম তাহলে 15 টাকা থাকতো, তার মানে তো আপনারাই বললেন যে না স্যার আপনি তো খান নাই, কারণ আপনি তো বলছেন যদি খাইতাম, তাহলে ওরাও তো তাই বলছে যে যদি 10 টাকা 20 টাকা বাদ দিতেন। এই ইফটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস, এই জায়গাটাই হচ্ছে প্যাঁচ লাগানোর একটা জায়গা ছিল। তাহলে মাথায় রাখেন আজকের পর থেকে এই ইফ কিন্তু ছোট্ট একটা শব্দ, কিন্তু এইটার ম্যাথের সলিউশনের ইফেক্ট মারাত্মক। ইফ থাকলে একরকম উত্তর হয়, না থাকলে আরেক রকম হয়ে যায়। তাহলে ইফের কোনো কাহিনী রিয়েল ঘটনাতে ঘটবে না, তার মানে 10 টাকা বাদ দেওয়া যাবে না, 10 টাকা সত্যি ফেরত দিয়ে আপনাকে উত্তর দিতে হবে 910 টাকা, উত্তর আসবে 910। এতটুকু কি বুঝছেন কিনা বলেন? তাহলে ইফ থাকলে কি করবেন? ইফের কাজ ফাইনালি হবে। হ্যাঁ, ইফের কোনো কাজ ফাইনালি আসবে না। যেমন প্যারালাল একটা কোশ্চেন দেখি, আসেন আর একটা কোশ্চেন দেখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধাটা হবে। আরেকটা কোশ্চেন দেখি একটু প্যারালাল এটার সঙ্গে, কোথায় 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 কোথায়, এই ধরেন 12 নম্বর একটা কোশ্চেন দেখেন, কোশ্চেনের দিকে তাকান, দেখেন কি বলতেছে। কোশ্চেনে বলতেছে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 3:4। মেল আছে 3 ভাগ, মেল আছে তাহলে আমরা বলতে পারি থ্রাইজ এক্স, আর ফিমেল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে, ফিমেল স্টুডেন্টের সংখ্যা তারা বলছিল কয় ভাগ? 4 ভাগ। তাহলে মেল থ্রাইজ এক্স, ফিমেল হচ্ছে তাহলে 4x। বলা যাবে কি যাবে না? হ্যাঁ না না? পরে বলতেছে ডিউরিং দ্য ইয়ার, এই বছরে 10 মেল অ্যান্ড 20 ফিমেল স্টুডেন্ট লেফট, চলে গেছে। তাহলে মেল চলে গেছে 10 জন, চলে গেলে মাইনাস হয়, ফিমেল চলে গেছে 20 জন, চলে গেলে মাইনাস হয়ে গেল। তাতে এখন বর্তমানে মেল এটা, বর্তমানে ফিমেল এটা, সেটাই তারা বলতেছে যে বাট নো স্টুডেন্ট অ্যাডমিটেড ইন দ্য কলেজ, ওই কলেজে নতুন কোনো স্টুডেন্ট আসে নাই। দেন দ্য রেশিও বিকাম, রেশিওটা হয়ে গেছে কত? 4:5। তার মানে এই রেশিওটাই এখন হয়ে গেছে 4/5। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ক্লিয়ার? ওকে, তাহলে এবারে একটু বজ্রপাত ঘটান। বজ্রপাত ঘটাইলে কত চলে আসে আমরা একটু খেয়াল করি। তাহলে 3 5 15 x, 5 10 50 ইকুয়াল টু 4 4 16 x, 4 20 80, 16 আর 15 ডিফারেন্স x, 50 আর 80 ডিফারেন্স হচ্ছে 30। তাহলে x এর মান কত? 30। বের করতে বলছে কি হাউ মেনি ফিমেল স্টুডেন্ট আর দেয়ার, ফিমেল স্টুডেন্ট কতজন ছিল? তাহলে ফিমেল স্টুডেন্ট তো আগে ছিল 4x, তাহলে 4x 4 ইন্টু x এর মান কত? 30, তাহলে তো হয় হচ্ছে আমাদের 120। তাহলে এখন কোশ্চিন আমাদের এই 20 জন যদি বাদ দেই তাহলে তো উত্তর হয় 100। তাহলে অ্যান্সারের মধ্যে তাকাই দেখেন, মজার ব্যাপার, 100ও আছে 120ও আছে। এইবারে আপনারাই বলেন অ্যান্সার কোনটা দিব, 100 নাকি 120? দেখি তো বলতে পারেন কিনা। ডেফিনেটলি উত্তর হবে 100। এখন কোশ্চেন হচ্ছে কেন 100? এবারে বাদ দিচ্ছেন কেন? চলে গেছে না, বলেন যে এখানে ইফ নাই, সহজ কথা বলেন। এই ডিউরিং এর আগে যদি খালি বলতো ইফ ডিউরিং দা ইয়ার, ইফ যদি দিত ভাই উত্তর হয়ে যেত, তাহলে কত? 120 হয়ে যেত। তাহলে 7 নাম্বার অঙ্কে ইফ ছিল, সেটার কাহিনী অ্যান্সারে আসে নাই। আপনার 12 নাম্বার কোশ্চেনে ইফ নাই, তাহলে ওটার কাহিনী অ্যান্সারে আসছে, এখানে সত্যিই চলে গেছে, এখানে সত্যিই বাদ দেওয়া লাগবে আপনাকে। উত্তর হবে হচ্ছে 100 কিন্তু এই জায়গাটায়। এখন বলেন ইফ থাকলে কি হয় আর ইফ না থাকলে কি হয়, এই দুইটার ডিফারেন্স কি বোঝা গেছে কিনা? ভাই দয়া করে খুব সাবধান থাকেন, এটা কিন্তু মারাত্মক একটা ওয়ার্ড। ইফে দেখতে ছোট কিন্তু এটার ঝাল কিন্তু অনেক বেশি, খেয়াল করে দেখেন। বুঝতে পারছেন? বুঝছেন কিনা বলেন? 7 আর 12 ক্লিয়ার হয়েছে? তাহলে বলেন ইফ থাকলে কি হতো? ইফের কাহিনী কি বললাম? ইফ থাকলে কি হবে? ইফ থাকলে অ্যান্সারে কি হবে বলেন? ইফের কাহিনী কি অ্যান্সারের মধ্যে আসবে? গুড, ইফের কোনো কাহিনী অ্যান্সারের মধ্যে ঘটবে না। তাহলে বলেন 12 কি ক্লিয়ার করা গেল? জি স্যার। আসেন আমরা তাহলে পিছনের দিকে ফিরে যাই, আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। 7 নাম্বারটা দেখছিলাম, এইটা ছিল হচ্ছে 7 নাম্বার। আমাদের অ্যান্সার ছিল হচ্ছে কত? 910 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবারে সিরিয়াল যাই, 8-এর দিকে চলে যাই, দেখি কি বলতেছে। 8 নাম্বার কোশ্চেনে তারা বলতেছে 3 বয়েজ হ্যাভ মার্বেলস ইন দ্য রেশিও অফ 19:5:3। 3 জন বয়েজ, প্রথম বয়েজ পাইছে 19 ভাগ, দ্বিতীয় বয়েজের কাছে আছে 5 ভাগ, তৃতীয় বয়েজের কাছে আছে 3 ভাগ। এখন তারা বলতেছে ইফ দ্য বয় উইথ দ্য লিস্ট নাম্বার, সব থেকে কম সংখ্যক যে পাইছে তার কাছে আছে 9টা, তাহলে সব থেকে যে কম পাইছে সে পাইছে 3 ভাগ। এই 3 ভাগ মানেই কোশ্চিন বলতেছে
যে 9টি আছে। এখন বের করতে বলছে হাউ মেনি মার্বেল ডাজ দ্য বয় উইথ দ্য হাইস্ট নাম্বার হ্যাভ, যে বয়টার কাছে হাইস্ট নাম্বার আছে তার কাছে কয়টা আছে, তাহলে যার কাছে হাইস্ট আছে তার কাছে আছে 19 ভাগ। তাহলে এখন কোশ্চিন, এই 3 ভাগ মানে ওরা বলেই দিছে 9টা, তাহলে 1 ভাগ মানে কত, 3টা, 3 3 9, তাহলে 1 ভাগে যদি 3টা থাকে তাহলে 19 ভাগে 3 19-এ কয়টা থাকবে, 57টি। এই সেই উত্তরও তাহলে আমরা বলবো 57। কোথায় ছিল এ নাম্বার? দেখেন একেবারে বাচ্চাদের একটা কোশ্চিন, পরীক্ষায় আসছে তারপরেও। এখন কি ক্লিয়ার কিনা? আরিফ, আরিফ চা দিতে বলো। তাহলে 8 নাম্বার কি ছেড়ে দেওয়া যায়? জি স্যার। ওকে, তাহলে 9-এ আসি। দেখি 9-এ কি বলতেছে। এ ম্যান হ্যাড প্রপার্টি ওর্থ 26,540। একজন ম্যানের কাছে নাকি 26,540 টাকা আছে। ভালো কথা। এই টাকাটার মধ্যে বলতেছে হি গেভ 9,200 টাকা টু হিজ ওয়াইফ, তার ওয়াইফকে দিয়ে দিছে 9,000 কত টাকা, 200 টাকা। তাহলে 9,200 টাকা যদি দিয়েই দেয় তাহলে এখন তার কাছে আছে কত, আমাদের বাদ দিলে কত হবে, 17,340 টাকা নাকি? হ্যাঁ না না? তাহলে টাকা ছিল কত হাতে ভাই? 26,540। গুড। এখান থেকে ওয়াইফকে দিয়ে দিছে কত, তাহলে এখন হাতে আছে কত? এইবারে তারা বলতেছে অ্যান্ড ডিভাইডেড দ্য রিমেনিং অ্যামাউন্ট। এই রিমেনিং অ্যামাউন্ট মানেই হচ্ছে আমাদের 17,340। এই টাকাটা এখন নাকি ভাগ করে দিবে কার মধ্যে? অ্যামং হিজ 3 সন্স, তার 3জন সন্তানের মধ্যে। কিভাবে? 1:2:3। তার মানে এই টাকাটা 3জন সন্তানের মধ্যে ভাগ করে দিবে। প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান এবং তৃতীয় সন্তানের মধ্যে, যেখানে এই সন্তানগুলো সমানভাবে পাবে না। প্রথম সন্তান পাবে 1 ভাগ টাকা, দ্বিতীয় সন্তান পাবে 2 ভাগ, তৃতীয় সন্তান পাবে 3 ভাগ। এখন কোশ্চেনে চাওয়া কি, হাউ মাস মোর মানি, হাউ মাস মোর মানি, কত টাকা বেশি পাইছে। ডিড দ্য থার্ড সন, তৃতীয় সন, গেট ওভার দ্য ফার্স্ট সন, প্রথম সনের চেয়ে তৃতীয় সন কত টাকা বেশি পাইছে। আগে বলেন, প্রথম সন পাইছে কয় ভাগ টাকা, তৃতীয় সন পাইছে কয় ভাগ টাকা, তৃতীয় সন। তাহলে বলেন তো প্রথম সনের চাইতে তৃতীয় সন কয় ভাগ টাকা বেশি পাইলো? আমাদের এখন 2 ভাগ না, আমাদের এখন দরকার 2 ভাগ মানে কয় টাকা, হ্যাঁ না না? তাহলে এখন বলেন, টোটাল আমাদের টাকা ভাগ করে দেওয়ার কথা ছিল 17,300 কত টাকা, 40 টাকা, হ্যাঁ না না? এই টাকাটা টোটাল আমাদের ভাগ দরকার 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, টোটাল কয় ভাগ হয় ভাই? 6 ভাগ। এই 6 ভাগের মধ্যে আমার দরকার কয় ভাগ? 6 ভাগের কয় ভাগ দরকার আমার? কয় ভাগ দরকার? 2 ভাগ। তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? 3, হ্যাঁ না না? 3 দ্বারা যদি আমি এই 17,340-কে ভাগ করি তাহলে কত আসে? 3 5 15, 3 5,780 টাকা। তার মানে অ্যান্সার এই সেই 5,780। আমরা অনেকে পরীক্ষার হলে কি করি, আমরা প্রথমে আগে 1 ভাগের টাকা বের করি, 3 ভাগের টাকা বের করি, তারপরে তৃতীয় সন্তানের টাকা থেকে প্রথম সন্তানের টাকা বিয়োগ করি। তাতে কি ক্যালকুলেশন লম্বা হয়ে গেল না একটু ভাই? তাহলে আমার টাকা বিয়োগ করার চাইতে ভাগ বিয়োগ করা তো সহজ। 3 ভাগ থেকে 1 ভাগ বাদ দিলে 2 ভাগ হয়। তাহলে আমি টাকা বের করে যদি বাদ দিতে চাইতাম তাহলে আমার 2 বার ক্যালকুলেশন করে বড় বড় ক্যালকুলেশন আসতো, ওইটা আমার জন্য ছিল একটা জটিল প্রসেস। তাহলে এর চাইতে টাকা বিয়োগ করার চাইতে ভাগ বিয়োগ করে ভাগের মানটা বের করাটাই সহজ। এখন বলেন বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার? গুড। তাহলে 9 নাম্বারটা কি ছেড়ে দেওয়া যাবে এখন? ফাইন। আসেন 10-এর দিকে, দেখি 10-এ কি বলতেছে। নাম্বার 10, 10 নাম্বার কোশ্চেনে বলছে 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3। 2টা নাম্বার আছে যাদের মধ্যে রেশিও হচ্ছে 2:3। তার মানে প্রথম নাম্বার 2x হইলে দ্বিতীয় নাম্বার হচ্ছে 3x, হ্যাঁ না না? If 15 is added to the both the numbers, প্রথম নাম্বারের সঙ্গে 15 যোগ করতে বলছে both নাম্বার, দ্বিতীয় নাম্বারের সঙ্গে 15 যোগ করতে বলছে। তাতে বলতেছে then the ratio between the two number become
11/14 একটু ছোট করে চলে আসছে, এটাই ইকুয়াল টু 11/14 আসছে। আনমিউট করে পারেন। বোঝা গেল? হ্যাঁ না না? জি স্যার বুঝছি। গুড। তাহলে এখন আসেন আমরা একটু এক্স এর মানটা বের করতে চাই, দেখি তো কত হয়। 14 দ্বারা গুণন করলাম, 14 দোকানে 28x, 15 আর 14 গুণন করলে কত চলে আসতেছে আমাদের 210। 11 দ্বারা গুণন করলাম 33x, 11 15 গুণন করে দিলে কত আসে 165। তাহলে 33 আর 28 ডিফারেন্স করলে আমাদের কত চলে আসতেছে 5x, আর 210 আর 165 ডিফারেন্স করলে আমাদের কত চলে আসতেছে 45। তার মানে x এর মান আমরা কি 9 বলতে পারি? হ্যাঁ না না? এখন আমাদের কোশ্চেনে বলছিল যে ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার, বড় নাম্বার। এই বলেন বড় নাম্বার কি টুয়াইজ এক্স নাকি বড় নাম্বার থ্রাইজ এক্স, কোনটা বড়? থ্রাইজ এক্স। তাহলে 3 ইন্টু এক্স এর মান যদি 9 হয় তাহলে 3 9 কত আসছে 27। এখন কোশ্চেন 27 এর সঙ্গে 15 যোগ করবেন কি করবেন না? হ্যাঁ না না? যোগ করবো। করবেন কি করবেন না? হ্যাঁ না না? হ্যাঁ করবো। হ্যাঁ স্যার বললেন। এই যে দেখছো রে, এই 15 যোগ করবেন। অপশনই তো দুইটা, হ্যাঁ না হইলে তো নাই হবে। ঠিক আছে, এই এখানে কি আছে? তাহলে ইফের কাহিনী কি ফাইনালি অ্যান্সারের মধ্যে আসবে? তাহলে ওরা বলছে যদি 15 যোগ করতেন, যদি করতেন, যদি যোগ করতেন, যদি যোগ করতেন, তার মানে কি আসলে করছেন যোগ? না, তার মানে অ্যান্সার কতই আসবে? 87 আসবে। এই দেখতে দেখতে ভুল করছেন কেন বলেন? ইফের ঘটনা থাকলে কি হবে? এই কার ওখান থেকে ট্যাঁ 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 সাউন্ড আসতেছে? ওই যে শাইক ইসলাম নাকি শাইকা ইসলাম না সৌমিত্র, কে এটা? দূর থেকে বোঝাও যাচ্ছে না নাম। ভাই আপনার ওখান থেকে একেবারে ভূমিকম্প শুরু হয়ে গেছে, একটু খেয়াল রাখেন। এবার তাহলে বলেন এই যে ইফের কাহিনী কি বুঝতেছেন কিনা, যে ইফের ঘটনা অ্যান্সারের মধ্যে ঘটবে না। ইফ বলছে 15 যদি যোগ করেন, তার মানে 15 যোগ করবো না, কিন্তু এটাই যদি ইফ না থাকতো আল্লাহর রাস্তে 15 যোগ করা লাগতো আমার। ঠিক আছে সবাই? ছাড়বো 10, হ্যাঁ স্যার। গেল 10। আসেন তাহলে 11 দেখি কি বলতেছে। 11তে বলতেছে দ্য প্রেজেন্ট রেশিও অফ স্টুডেন্ট টু টিচার ইন এ সার্টেন স্কুল ইজ 30:1। স্টুডেন্টের সংখ্যা 30 ভাগ মানে 30x, আর টিচারদের সংখ্যা 1 ভাগ মানে হচ্ছে শুধু x। পরে বলতেছে ইফ 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 খেয়াল করেন ইফ আছে। ইফ দ্য স্টুডেন্ট এনরোল ওয়ার ইনক্রিজ বাই 50, 50 জন স্টুডেন্ট আসছে মানে যোগ 50, অ্যান্ড দ্য নাম্বার অফ টিচার্স ওয়ার ইনক্রিজ বাই 5, টিচারের সংখ্যা 5 জন বাড়ছে, তাতে বর্তমানে স্টুডেন্ট আর বর্তমানে টিচারের রেশিও নাকি কি বলছে? দ্য রেশিও অফ স্টুডেন্ট টু টিচার উড বিকাম 25:1। তার মানে এইটারের রেশিও হয়ে গেছে 25/1। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে 30x যোগ 50 ইকুয়াল টু আসে 25x যোগ 5 25 125, 25 30, তার মানে 5x, 50 চলে গেলে 75, তার মানে x এর মান চলে আসে হচ্ছে কত 15। এখন কোশ্চেন কি বের করতে বলছিল? কোশ্চেন বলছিল যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ টিচার, টিচারদের বর্তমান সংখ্যা কত? তাহলে টিচার আগে কত ছিল? x এর মান 15। এখন কোশ্চেন অ্যান্সার 15 দিবেন নাকি 5 যোগ করবেন, কোনটা? 15। 5 যোগ করবেন না কেন? গুড, ইফ আছে এই জন্য 5 যোগ করবো না, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হলে আমাদের 15ই দিতে হবে। এই সেই উত্তর 15। এখন বলেন তো ইফের ঘটনা কি বুঝতেছেন কিনা? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? হ্যাঁ সাবধান থাকেন, পরীক্ষার হলে কোশ্চিন পড়তে গিয়ে যখনই ইফ পাবেন আন্ডারলাইন করে রাখেন অথবা এরকম রসগোল্লা করে দাগ দিয়ে রাখেন, তাছাড়া কিন্তু অ্যান্সার দিতে যায় ভুলে যাবেন যে কি করব। মনে থাকবে? জি স্যার। Good. স্যার ইফ তো স্যার সব টপিকের জন্য স্যার একই নিয়ম নাকি স্যার? সব কাহিনীর জন্য, নট অনলি রেশিও। ইফ মানে কি? এটা একটা কন্ডিশন ভাই, এটা একটা শর্ত, এটা একটা ঘটনা, কিন্তু এটা রিয়েল ঘটনা না। ক্লিয়ার? গুড। তাহলে 11 ছেড়ে দিলাম, চলেন দেখি একটু 12 দিকে আগায়, দেখি কি বলতেছে। কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে দেখেন পিটি পিটি টাইপের কোশ্চেন ভাই, আহামরি অনেক জটিল জটিল লম্বা লম্বা এরকম কিন্তু কোশ্চেন না। হয়ে গেছে। হ্যাঁ 12 আমরা একটু আগে 7-এর পরেই 12 করছিলাম, তাই না?
মনে পড়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ, যাক, মনে যেহেতু পড়ছে তাহলেই হবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে তো বিপদ নাকি। আসেন 13 নাম্বার কি বলছে, দ্য রেশিও অফ রেড টু ব্ল্যাক মার্বেল ইন দ্য জার ইজ 3 to 5। 3 হচ্ছে রেড, তাহলে রেড আছে হচ্ছে আমাদের থ্রাইজ এক্স, আর পরেরটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক আছে হচ্ছে আমাদের তাহলে 5x। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেল ইজ ইনক্রিজ বাই 20%, রেড বাল্বের সংখ্যা বেড়ে গেছে, রেড মার্বেলের সংখ্যা বেড়ে গেছে 20%। বলেন তো লেকচার 3তে কি ছিল, কার কার মনে পড়ে? গেছে, সব ভুলে গেছে রে। 20% বাড়লে স্যার। আমি বললাম লেকচার 3তে কি ছিল, বলে 20% বাড়লে। আপনারা কোশ্চেন শোনেন না? Profit loss, স্যার। হ্যাঁ, প্রফিট লস, গুড, প্রফিট লস। প্রফিট লসের চ্যাপ্টারে কি আমরা করছিলাম যে 20% বেড়ে গেলে কত পার্সেন্ট নিয়ে কাজ করতে হয়? 120%। ফাইন, 20% কমে গেলে 20%, স্যার। মনে পড়ছে কিনা বলেন তো, মনে পড়ছে? জি স্যার। জি স্যার। গুড। তাহলে বলেন 20% বেড়ে গেছে, তাহলে বেড়ে গেলে আগে রেট ছিল থ্রাইজ এক্স, এখনো কি থ্রাইজ এক্সই আছে নাকি তার 120% হয়ে গেছে? 20%। গুড। আবার ওরা বলছে দ্য নাম্বার অফ রেড ব্ল্যাক মার্বেল ইজ ইনক্রিজ বাই 5 ইউনিট। ব্ল্যাকের কথা সরাসরি বলছে যে বাড়ছে 5টা, একটা বলছে পার্সেন্টেজে আর একটা বলছে সংখ্যাতে। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাতে ওরা বলতেছে যে দেন দ্য নিউ রেশিও অফ রেড অ্যান্ড ব্ল্যাক মার্বেল রিমেইন দ্য সেম। তার মানে আগেও যা রেশিও ছিল এখনো আমাদের রেশিও কি সেম। তার মানে এই রেশিওটাই আগে রেশিও কত ছিল 3 to 5, এখনো 3 to 5ই আছে। হ্যাঁ না না? ফাইন। তাহলে আসেন এবারে আমরা একটু বজ্রপাত ঘটাই। 3 দ্বারা গুণন করলাম, 3 5 15x যোগ 3 5 15 ইকুয়াল টু এই 120/100 মানে 0 0 কাটাকাটি করলে 2 দ্বারা ভাগ করলে 6/5 না? হ্যাঁ না না? তাহলে 5 দ্বারা গুণন করলে 5 5 কাটাকাটি, তাহলে 3 6 কত আসবে 18x। 18 আর 15 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে থ্রাইজ এক্স, থ্রাইজ এক্স এর মান যদি 15 হয় তার মানে আমরা x এর মান কি 5 বলতে পারি কিনা? হ্যাঁ না না? বলতে পারি। তাহলে এখন কোশ্চেন বলছে হাউ মেনি রেড মার্বেল ওয়ার ইন দ্য জার। রেড মার্বেল কয়টা ছিল? থ্রাইজ এক্স, 3 ইন্টু এক্স এর মান 5, তার মানে 3 5 কত 15টা। তাহলে এখন কোশ্চেন আপনি কি 15টা বলবেন নাকি 15টার 120% বাড়াবেন, 120% করবেন? কেন 15টা? 15টাই ঠিক আছে স্যার। এরে সর্বনাশ, এইবারে নজর ঠিক হয়ে গেছে। এই যে ইফ আছে, তাহলে ইফের কাহিনী তো আর ঘটবে না, তার মানে আসলে 20% বাড়ে নাই, আগে যা ছিল সেটাই আছে। এই সেই অ্যান্সার, তাহলে 15টা, বি নাম্বার। বুঝতে পারছেন? ঘটনা কি ক্লিয়ার হচ্ছে একটু একটু? জি স্যার। ওকে, স্যার, কোশ্চেনটা স্যার 3 নম্বর লেকচারে স্যার একটু ভুলে গেছি, কারণ একটা কোশ্চেন করবো স্যার। শিওর। এখানে 120 না লিখে শুধু যদি 20 লিখি, নিচে যদি 100 লিখি, এটা থেকে স্যার ভুল হবে? কি বললেন না বললেন? আমি তাহলে আপনাকে এরকম করে বলা লাগবে ভাই যে থ্রাইজ এক্স আগে ছিল এখন বাড়ছে, মানে প্লাস কার থ্রাইজ এক্স এর 20%, এটা বলতে হবে। এইটা বলা আর একবারে থ্রাইজ এক্স এর 120% বলা একই কথায়। আপনি শুধু 20% নিলে এরকম করে বলা লাগবে, লম্বা হয়ে যাইতো। আগে ছিল এতটা, এখন বাড়ছে মানে প্লাস কত বাড়ছে থ্রাইজ এক্স এর 20%, সেটাকে আমরা ছোট করে একবারে লিখছি। এটা ক্লিয়ার এখন? জি জি স্যার, মনে পড়ছে। মনে পড়ছে? আমি স্যার ভুলে গেছি। মেয়েদের তাহলে 3, তোরা কি এই 7 নাম্বার লেকচারে আস্তে আস্তে আগের গুলো সব খাই ফেলছিস? আল্লাহ, 28 নাম্বার লেকচারে আসলে তো বলবি আমারে দেখার পরে, স্যার আপনি কে? হ্যাঁ, আপনাদের চেনা চেনা লাগতেছে, কোথায় জানি দেখছিলাম। এই 7 নাম্বারে আসতে যদি 3 নাম্বার ভুলে যাস তাহলে তো এবার আমি শেষ ভাই। রিভিশন দেশ ভাই, রিভিশন দেশ, পুরাতন পড়া রিভিশন না দিলে কিন্তু বিপদ। তাছাড়া আমারে ওই যে 28 নাম্বার লেকচারে গেলে তো বলবি যে আপনি কে, কোথায় দেখছিলাম আপনারে। ঠিক আছে, এখন কি ক্লিয়ার হয়েছে 13? ওকে, একদম ক্লিয়ার, গুড। পিছনের পড়াগুলো রিভিশন দিয়েন ভাই, ওই পড়াগুলোর কিছু কাহিনী বারবার করে বলতেছিলাম, কিন্তু সামনে লেকচারে গেলে পাওয়া যাবে। আজকের লেকচারের অনেক কিছু সামনে গেলেও আবার পাবেন কিন্তু। আচ্ছা, এটা একেবারে ছোটবেলার কোশ্চেন। ইন্টারেস্টের চ্যাপ্টারটা খুলি, হ্যাঁ, তখন কি লাগে? ইন্টারেস্ট লাগে। পরিচিত লেগে যায়।
যায়? ওই যে হাতের কাছে একটু রাখতে হবে ঘন ঘন, তাহলে পাওয়া যাবে। আচ্ছা, কোশ্চেনে কি বলছে? কে আর এল এর মধ্যে রেশিও তারা বলছে, কে আর এল এর রেশিও হচ্ছে 4:3। এরপরে বলছে এল আর এম এর রেশিও, এল আর এম দুইটা রেশিও বলছে 5:3, 5:3। ভালো কথা। এখন আমাদের বলছে একবারে তাহলে বলেন কে এল আর এম এর রেশিওটা কত আসবে। তাহলে দুইটা রেশিওকে একটা রেশিওতে আনতে গেলে অথেন্টিক উপায় হচ্ছে আপনার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। প্রথম কাজ, কমন কে আছে তাকে খুঁজতে হবে। 2 নাম্বার হচ্ছে কমনের সংখ্যাকে সেম করতে হবে। এই হচ্ছে দুইটা কাজ। কমন খুঁজতে হবে, কমনের সংখ্যাকে সেম করতে হবে। দুইটা রেশিওকে একটা রেশিওতে আনার কাজ হচ্ছে বা স্টেপ হচ্ছে দুইটা। কমন খুঁজতে হবে, কমনের সংখ্যাকে সেম করতে হবে। এই দুইটা রেশিওর মধ্যে কমন আছে কে? এল। এল এখানেও আছে, এল এখানে আছে, কমন খুঁজলাম। এবারে কমনের সংখ্যাকে সেম করা লাগবে। দুইটা কি সেম? 3 আর 5? না, সেম তো না। সেম করার সহজ উপায় বিপরীত সংখ্যা দ্বারা গুণন করা। তাহলে 3কে 5 দ্বারা গুণন করলে, আবার 5কে 3 দ্বারা গুণন করলে দেখেন 15 সেম হয়ে যায়। তাহলে রেশিও সেম রাখতে গেলে এখানে 3 দ্বারা গুণন করলে এটাকেও 3 দ্বারা গুণন করতে হয়, এখানে 5 দ্বারা গুণন করলে এখানেও 5 দ্বারা গুণন করতে হয়। হ্যাঁ না? না। তাহলে দেখেন তো কে এর মান কত চলে আসছে? 4 5 20। 20. হ্যাঁ, তখন এল এর মান আসছে 3 5 কত? 15। আবার এল যখন 3 5 15, তখন এম হচ্ছে আমাদের কত? 9। তাহলে কে এল এম এর মান 20 15 9। কোথায় আছে? এই যে 20 15 9, এ নাম্বার। ক্লিয়ার? Yes, sir. ওই ধয়ের ওই পদ্ধতিগুলোর দিকে যাই না ইচ্ছা করে, কারণ ওগুলো অথেন্টিক না। অথেন্টিক হচ্ছে এইটা, যে আপনাকে কমন খুঁজতে হবে, কমনের সংখ্যাকে সেম বানাইতে হবে, কাহিনী শেষ। ক্লিয়ার কি এটা? আরেকটু বোঝেন, আসেন। হ্যাঁ, আরেকটু বুঝে আসেন এই বিষয়টা, আরেকটু বুঝবো। 15 নাম্বার কোশ্চিনটা দেখেন, এই জায়গাটায় কি বলতেছে তারা। এ বি রেশিও তারা বলতেছে আমাদের 3:4, 3:4। সিবি হচ্ছে আমাদের বলল অনুপাত 5:4, 5:4। আর সিডি বলছে, সি আর ডি এর অনুপাত বলছে 10:9, 10:9। আর আমাদেরকে এখন ফাইনালি বলছে এ বি সি ডি একসঙ্গে বলেন, এ বি সি ডি এটা কত আসবে। তিনটা অনুপাতকে একসঙ্গে আমরা নিতে পারবো না, আমরা দুইটা দুইটা করে নিয়ে আগে কম্পারিজনে যাব। আগে এই দুটা সেম করে চলেন। দেখি তো এখানে কমন কে আছে? বি। বি এখানেও আছে, বি এখানেও আছে। এবং মজার ব্যাপার, দুইটা বি আবার কি আছে? সেম আছে। হ্যাঁ না? না, তাই না? ওকে, তাহলে আমরা কি এখান থেকে এ বি সি একবারে বলতে পারি? এ যখন 3 ভাগ, বি তখন 4 ভাগ, বি যখন 4 ভাগ, সি তখন 5 ভাগ। তার মানে এ বি সি এর অনুপাত 3 4 5। এখন আমরা এই এ বি সি এর সঙ্গে আবার ইউজ করব কাকে? এই যে সিডি, এটাকে ইউজ করব। এই দুইটার মধ্যে কমন কে? সি কমন। সি এখানেও আছে, সি এখানে আছে। সি এখানে 10, কিন্তু এখানে 5। তাহলে 5 রে 10 করতে গেলে আল্লাহর ওয়াস্তে শুধু কি করব? 2 দ্বারা গুণন করে দেই, তাহলে তো মনে হয় 10 10 সেম হয়ে যায়। হ্যাঁ না? না। তাহলে এ দেখেন কত আসছে? 3 দোকানে 6 ভাগ, বি তখন আসছে 4 দোকানে 8 ভাগ, সি তখন আসছে 5 দোকানে 10 ভাগ, ডি তখন আসছে, সি যখন 10, ডি তখন হচ্ছে না 9। এই কি বলেন 18 কেন? সি যখন 10 ভাগ, ডি তখন 9 ভাগই তো আছে। সি 10 ভাগ হলে ডি 9 ভাগ, আবার ওখানে 2 দ্বারা গুণন করতেছেন কেন? এখন কি ক্লিয়ার? তাহলে উত্তর 6 8 10 9। দেখেন 6 8 10 9 কোথায় আছে? 6 8 10 9 কোথায় আছে? সি নাম্বার। তাহলে উত্তর সি শেষ। ক্লিয়ার কিনা বলেন? Yes, sir. গুড। আপনারা ক্লাস কি বসে থেকে করেন নাকি শুয়ে থেকে করতেছেন? বসে থেকে। এই যে বর্মন সাহেব এই যে বর্মন সাহেব কিন্তু ধরা খাইছে। বর্মন সাহেব কিন্তু শুয়ে থেকে আরাম এসে করতেছে। আবার আপনারা জানেন এরকম ধরা টরা পড়েন না কিন্তু। আরে একটা ক্লাসে এরকম দেখতেছিলাম যে প্রথম দিকে বলছিলাম যে এই সবার চেহারা দেখবো, দেখি তোরা কে এমনি কি করে ক্লাস করতেছিস। ভালো কথা, সবার চেহারা দেখতে দেখতে একটু পরে দেখি একজনের এই চেহারাটার জায়গায় ফ্যানের ছবি দেখা যাচ্ছে। চেহারা আর নাই, দেখি ফ্যান ঘুরতেছে। তার মানে কি বুঝছেন যে ঘটনা কি ঘটছে? বলেন তো কি ঘটছে?
আরে ঘুমাইছে কি বলেন এইসব? ও ঘুমাইছে, ফোন রেখে ঘুমাইছে, ফোন তো উপরের দিকে, উপরে ফ্যান ঘুরতেছে, সিলিং ফ্যান, ওই সিলিং ফ্যান আমি দেখতেছি, বুঝছেন? ঘটনা এরকম হয়েছে। তো এরকম যেন আবার না হয়। তাহলে এখন বলেন, এটা কি ক্লিয়ার? 15? তাহলে 14 আর 15-র মধ্যে একটা রিলেশন ছিল। 14-তে 2টা অনুপাত একটা জায়গায় করতে বলছে, আর 15-তে ভাই 3টা অনুপাতকে একটা জায়গায় করতে বলছে। তাতে 2টা হোক আর 3টা হোক, মূল কাহিনী কি? আমরা কমন খুঁজবো, কমনের সংখ্যাকে সেম করব, এটাই হচ্ছে মূল কাহিনী। ক্লিয়ার তাহলে? ওকে, তাহলে গেল 15, তাহলে ছাড়লাম। আসেন আমরা একটু 16-এর দিকে আগাই, দেখি তারা কি বলতেছে। নাম্বার 16, the sum of three numbers is 315 if the ratio of the first and second number is 2:3। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারের মধ্যে তারা রেশিও বলে দিল 2:3। এরপরে আবার বলতেছে and the ratio between second and third, দ্বিতীয় আর তৃতীয় নাম্বারটার মধ্যে তারা রেশিও বলে দিল 4:5। এখন তারা আমাদেরকে বলছে দেন ফাইন্ড দ্য সেকেন্ড নাম্বার, দ্বিতীয় নাম্বারটা কত? বলেন তো রেশিও এখানে কয়টা আছে? 2টা রেশিও। গুড, তাহলে আমরা 2টা রেশিওকে এই জায়গায় একটু একটা রেশিওতে আনতে চাচ্ছি। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নাম্বারের রেশিও কত একবারে আমরা জানতে চাই। তাহলে 2টা রেশিওকে একটা জায়গায় করতে গেলে আমাদের প্রথম কথা ছিল কমন খুঁজতে হবে, কমনের সংখ্যাকে সেম বানাইতে হবে। এটা 3, এটা 4, সেম তো না। তাহলে এটাকে 4 দ্বারা গুণন করি, এটাকে 3 দ্বারা গুণন করি, তাহলে তো 12 সেম হয়ে যায়। তাহলে এটা 3 দ্বারা গুণন হইলে এটাও 3, এটা 4 দ্বারা গুণন হইলে এটাও 4। তার মানে প্রথম সংখ্যা 4 দোকানে 8 ভাগ, দ্বিতীয় সংখ্যা 3 4-এ 12 ভাগ, দ্বিতীয়টা 12 হইলে তৃতীয়টা হচ্ছে 3 5 কত 15। 3টা নাম্বার মিলে আমাকে বলছিল টোটাল যোগফল 315। আমরা এখন তাহলে বলবো টোটাল 315-এর মধ্যে প্রথম সংখ্যা 8 ভাগ, দ্বিতীয় সংখ্যা 12 ভাগ, তৃতীয় সংখ্যা 15 ভাগ, টোটাল তাহলে 35 ভাগের মধ্যে দ্বিতীয় সংখ্যা আমাকে বের করতে বলছে। দ্বিতীয় সংখ্যা হচ্ছে 12 ভাগ, হ্যাঁ না না? তাহলে এখন কাটাছেড়া করেন, আর কি বলবো? 12 8 15 যোগ করলে কত আসতেছে? 35। তাহলে 35 দ্বারা ভাগ করেন 315-কে, কতবার যায়? উপরে 12 আছে, তার মানে 315 গুণন 12 ভাগ 35, কাটাছেড়া করেন, তাহলে তো কাজ শেষ। 9 বার, তাহলে 9 বারও কত হয়? 108। হ্যাঁ, তাহলে তো অ্যান্সারে শেষ হয়ে গেছে। দেখেন আমাদের 108, এই সেই উত্তর হচ্ছে বি নাম্বার 108। তার মানে 14 আর 15-তে যা দেখছিলেন সেটাই কিন্তু 16 নম্বরে একটা আপনার ল্যাঙ্গুয়েজ বেসমেন্টের কোশ্চেন হয়ে গেছে। আলটিমেটলি 14 15 16 কিন্তু একই জিনিসই, কিন্তু 16-তে একটা অংশ বাড়তি দিছে যে আপনাকে একটা নাম্বারের মানটা বের করতে বলছে, এই হচ্ছে বাড়তি অংশ। তাহলে এটা কি ক্লিয়ার? গুড, তাহলে 16-কে আমরা ছেড়ে দিতে পারবো? দিলাম 16 নাম্বার ছেড়ে। আসেন 17-তে যাই, দেখি কি বলতেছে। লাস্ট ইয়ার, গত বছরে, the ratio of salary of x to y and x to z, x আর y রেশিও প্রথমে, তারপরে বলছে x আর z এর রেশিও। x আর y রেশিও কত? 1:2, আর x আর z এর রেশিও কত বলছে? 1:3। সেম বানাই, x সেম, দুইটারই সংখ্যা সেম, তাহলে খুব ভালো। আমরা একবারে তাহলে বলতে পারি x y আর z এর অনুপাত, x যখন 1 ভাগ, y তখন হচ্ছে আমাদের 2 ভাগ, y যখন 2 ভাগ, z তখন হচ্ছে আমাদের 3 ভাগ, হ্যাঁ না না? হ্যাঁ না না? এগুলো কি জিনিস? এগুলো কি জিনিস? এগুলো কি জিনিস? বলেন, এগুলো কি জিনিস? কিসের রেশিও? কখনকার? আহারে, খালি ধাক্কাই দেওয়া লাগে। কখনকার? হ্যাঁ, তাহলে একবারে বলেন যে এগুলো কিসের রেশিও? এই যে কত সুন্দর, তা না আপনার ধাক্কা দেওয়া লাগে। এগুলো কি বলে? রেশিও। কিসের রেশিও? বলে স্যালারির। কখনকার? বলে লাস্ট ইয়ারের। কি এতবার ধাক্কা দিয়ে বলা লাগে কেন? একবারে বলেন যে এগুলো হচ্ছে গত বছরের স্যালারি রেশিও, হ্যাঁ না না? আচ্ছা, এখন কোশ্চেন কি বলছে? কোশ্চেন এখন বলতেছে দিস ইয়ার দে অল গেট $1000 ইনক্রিমেন্ট। এবছরে সবার নাকি $1000 করে বাড়ছে। কত ডলার করে বাড়ছে? $1000 করে বাড়ছে। পরে বলতেছে ইফ জেড নাও ড্রয়িং 25,000, যদি জেড কখন ড্র করছে? বলেন, কখন ড্র করছে?
বর্তমানে এখন এখন কত পাইছে? এখন এখন পাচ্ছে কত? 25,000 টাকা। 25,000। তাহলে বলেন তো এখন 25,000 পাওয়া মানে তার তো 1,000 বেড়ে 25,000 হয়েছে। তাহলে গত বছরে জেড তাহলে ডেফিনেটলি 24,000 টাকা পাচ্ছিল, $24,000। জি স্যার। হ্যাঁ না না? তাহলে বলেন জেড গত বছর পাইছিল কয় ভাগ টাকা? এই 3 ভাগ মানে কয় হাজার পাইছিল? তাহলে 3 ভাগ মানে যদি 24,000 হয় তাহলে 1 ভাগ মানে কয় হাজার? তাহলে 2 ভাগ মানে কত? বলেন এই 16,000 টাকা তাহলে কি জিনিস? ভালো করে বলবেন, লাভ দিয়ে অ্যান্সার দিয়েন না, ভালো করে বলেন এটা কি জিনিস? লাস্ট ইয়ার বেতন স্যালারি। কার? আপনার না আমার? তো সেটা বলতে কি হয়? একবারে বলেন, আরেকবার বলেন এটা কি? গুড, শেষ, কথা শেষ। যে ওয়াই এর লাস্ট ইয়ারের স্যালারি, কত সুন্দর। এখন কোশ্চেন বলছে কি যে হোয়াট ইজ দ্য স্যালারি অফ ওয়াই দিস ইয়ার। এই দিস ইয়ার মানে কি? তো ওদের না বলা ছিল যে সবার নাকি এই বছরে 1,000 বাড়ছে, তাহলে ওয়াইয়েরও তো 1,000 বাড়বে এই বছর। তাহলে ওয়াইয়ের 1,000 বাড়লে কত আসবে? অ্যান্সার শেষ, অ্যান্সার হচ্ছে 17,000। এই গল্প কমপ্লিট। তাহলে ওয়াই এই বছর পাবে হচ্ছে 17,000। যদি বলতো ওয়াইয়ের গত বছরের কত, আমরা অ্যান্সার দিতাম 16,000। এখন কি বুঝছেন 17,000 কেমনে আসলো? সহজ না এগুলো? হুম, বুঝি নাই। হ্যাঁ, তো ওখানে তো বলছে যে যদি এটা পাইতো, তার মানে কোশ্চেনটা তো যদির উপরেই তো আছে, কন্ডিশন দিয়েই তো। ক্লিয়ার? তাহলে স্যার আমরা আনসারটা ওই যদির উপরে বেস করে করলাম কেন? আমরা তো বাদ দেওয়ার কথা ছিল আগের কথা। আল্লাহ রে, আপনাকে কি জেডেরটা বের করতে বলছে নাকি ওয়াইডটা বের করতে বলছে? হ্যাঁ, তাহলে এটা সম্পর্ক কার উপরে দিছে? জেড যদি এখন 25,000 পাইতো তাহলে ওয়াই এখন কত পাইতো? তার মানে এই কোশ্চিনটা তো হচ্ছে কাকে নিয়েই করা? জেডকে নিয়ে করা না? তাহলে জেড যদি এখন 25 পাইতো তাহলে ওরা বলছে ওয়াই তাহলে কত পাইতো? যেখানে উপরের লাইনে তো বলেই দিছে যে প্রত্যেকেই পাইছে হচ্ছে কত করে? 1,000 করে। এখানে কি যদি আছে? না, তাহলে তো বাড়ানো তো লাগবে। ওখানে তো বলে নাই যে যদি আমি প্রত্যেককে এবছর 1,000 করে বাড়াইতাম, যদি বাড়াইতাম, তা তো বলে নাই। যদির কথা তো বলছে জেডকে নিয়ে। তাহলে 1,000 বাড়ানোর ব্যাপারে তো কোনো যদি ছিল না। হ্যাঁ না না? এখন কি বুঝতেছেন? জি স্যার। নাকি আরেকজনের টাকা দিতে ভালো লাগতেছে না? কোনটা? ক্লিয়ার না হইলে এখনো বলেন ক্লিয়ার হয়েছেন কিনা। স্যার 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 এখানে জেড যে এই যে 25,000 টাকা পাচ্ছে, এটা কি তার 1,000 ইনক্রিমেন্ট হওয়ার পরে? খুব ভালো করে খেয়াল করেন, জেডের পরে আমি একটা রসগোল্লা দিয়ে রাখছি। কোথায়? নাও নাও মানে কি আগে না এখন? এখন স্যার এই যে এখন। তাহলে এখন মানে কি 1,000 বাড়ার পরে না 1,000 বাড়ার আগে? বাড়ার পরে। হ্যাঁ, কারণ বলেই তো দিছে যে এই বছরে সবারই 1,000 করে বাড়বে। তাহলে জেড এর এখনকার বেতন 25,000। এটা তো যদি বলছে যে যদি এখনকার বেতন 25,000 হয়, তার মানে জেড আসলে আগে কত পাইতো তাহলে? 24,000। হ্যাঁ না না? ও আচ্ছা, এখন কি বুঝছেন? এইবারে বুঝে গেছে রে। তাহলে এখন বলেন 17 কি সারাটারা যাবে? গেল। তাহলে 17 নম্বরের গল্প টল্প গেল। আচ্ছা, আসেন এবারে একটু 18-র দিকে যাই, দেখি কি বলতেছে। 18 আইকিউ টেস্ট। আপনারা তাকায় তাকায় অ্যান্সার দেন। 2 হোল নাম্বার। হোল নাম্বারের বাংলা কি? সমষ্টি স্যার নাকি? হোল নাম্বার মানে সমষ্টি। মাশাআল্লাহ, গেছে রে। এবারে আমি শেষ রে। আর কি কেউ বলেন বাংলা তর্জমা বের করেন। আপনারা কি জানেন না এমনি এমনি বানাচ্ছেন? কোনটা বলেন তো? একত্রে স্যার। একত্রে। 2 হোল নাম্বার মানে একত্রে। পূর্ণ সংখ্যা না স্যার? পূর্ণ সংখ্যা। তাহলে ইন্টিজারের বাংলা কি রে? ও এর এই যে আরেকজন ভালো অ্যান্সার দিছে, বলে সম্পূর্ণ। না আগে তোরা বল যে সত্যি সত্যি কি তোরা জানিস না এমনি এমনি বানাচ্ছিস কোনটা, যে দেখি তো হয় কি হয় না। সত্যি জানি না স্যার। তো সেটা বল যে জানি না স্যার, বানাচ্ছিস কেন এরকম?
তো না জানলে তো বলবি যে জানি না, তো তোরা বানাচ্ছিস কেন? একজন বলে সম্পূর্ণ নাম্বার, একজন বলে গোটা নাম্বার, আরেকজন বলে সমষ্টি। একটু পরে তো আমি ভুলে যাব যে অরিজিনালি আসলে এটার বাংলা কি। এ তো মহা বিপদ রে রে, তো দেখতে নিয়ে রে। আমরা মনে করে দেবো স্যার। হ্যাঁ, ভালোই হয়েছিল তাহলে। এটার অরিজিনালি ম্যাথমেটিক্যালি ভালো বাংলা হচ্ছে অভগ্ন নাম্বার। কি নাম্বার? অভগ্ন। দেখে মনে হয় যে অভগ্ন মানে তো পুরাটাই না, ইন্টিজার আর হোল নাম্বারের মধ্যে রাত আর দিন পার্থক্য আছে। ইন্টিজারের নাম্বারগুলো কেমন হইতে পারে, +1, -1, +2, -2, যা কিছু হইতে পারে, কিন্তু হোল নাম্বার সবসময় সিয়ারাগুলো এরকমই আসবে। তার মানে কি বলতো, দুইটার মধ্যে পার্থক্য কি? গুড। ইন্টিজার ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, পজিটিভও হইতে পারে, নেগেটিভও হইতে পারে, কিন্তু হোল নাম্বার জীবনেও নেগেটিভ হইতে পারবে না। কথা কি ক্লিয়ার? গুড। এই যে হু সাম, এই সাম মানে সমষ্টি এই জায়গাটাই, এই হোল নাম্বার মানে সমষ্টি না। তার মানে দুইটি অভগ্ন সংখ্যার সমষ্টি হচ্ছে 64। এখন বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট হইতে পারবে না রেশিও অফ দ্য নাম্বারস, এই নাম্বারগুলোর অনুপাত। তাহলে নিচের কোনটা দুইটা নাম্বারের দুইটি অভগ্ন সংখ্যার রেশিও হইতে পারবে না? তাকাই অ্যান্সার দে ভাই, এটা সবাই পারবে। স্যার সি। গুড। হ্যাঁ, 5 আর 3 8 দ্বারা 64কে ভাগ করা যায়, হবে না। 7 আর 1 8 দ্বারা ভাগ করা যায়, হবে না। 9 আর 7 16 দ্বারাও 64কে ভাগ করা যায়, হবে না। ওরা বলছে কোনটা হবে না বলছে, তার মানে ডেফিনেটলি 3 আর 4 7 দ্বারা 64কে ভাগ করলে কোনো হোল নাম্বার আসবে না। দ্যাটস ওয়াই তাহলে এটাই অ্যান্সার, কারণ আমরা খুঁজতেছি কোনটা হবে, এটা না কোনটা হবে না, ক্যান নট খুঁজতে বলছে, এই কারণে অ্যান্সার ই। ক্লিয়ার? বোঝা গেছে? গুড। ছেড়ে দেব? দিলাম। গেল 18। 19ও বলবো না, 19 নিজেরা কর। বলবো না, এটা নিজেরাই পারবি। এতক্ষণ লাগার কথা নয় তো, যা ছিল তাই থাকবে। একটা কোশ্চেনের অ্যান্সার দে। বলতো ভাই যে 1/2 লিটার বোতলের কোকের টেস্ট আর 2 লিটার বোতলের কোকের টেস্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার, কেন পার্থক্য নাই? কারণ কোক তো স্যার সবাই জায়গাতে অনেক কি একই? উত্তর ভালো করে দে। পরিমাণ বেশি কম। পরিমাণ বেশি কম। আরে না, হয়নি অ্যান্সার। আমার কোশ্চেন আরেকবার শুনে ভালো করে প্রপারলি অ্যান্সার দে, যে 1/2 লিটার বোতলের কোকের টেস্ট আর 2 লিটার বোতলের কোকের টেস্ট কেন সেম? দুটাই কোক স্যার, এই জন্য। হ্যাঁ, এমনি একটা, এ তো বাচ্চাদের মতন করে অ্যান্সার দিচ্ছিস কেন? বললাম যে ম্যাথমেটিক্যালি অ্যান্সার দে। গেছে, শেষ। আজকে থেকে কোক খাওয়াই বন্ধ রে তোদের। ভালো করে অ্যান্সার দিতে বলছি। বল যে 1/2 লিটার বোতলের কোকে যে উপাদান যে অনুপাতে মিশানো ছিল, 2 লিটার বোতলেও একই উপাদান একই অনুপাতে মেশানোর কারণে টেস্টের কোনো পরিবর্তন হয় নাই। পরিমাণ বাড়ছে কিন্তু টেস্ট এক। কেন? কারণ উপাদানগুলো একই অনুপাতে মেশানো আছে। কথা কি ক্লিয়ার? জি। তাহলে ওরা 19 নম্বর কোশ্চেনে বলছিল যে একটা খাবার 4 জনের জন্য পরিবেশন করতেছি, যেখানে সল্ট আর পেপারের রেশিও যদি 2:3 হয়, তাহলে এই খাবারটা যদি 8 জনের জন্য পরিবেশন করতে চাই, তাহলে আমাদের যে পরিমাণে খাবার আরো মিক্সড করতে হবে তার মধ্যে সল্ট আর পেপারের রেশিওটা কত ছিল? তা আলটিমেটলি 8 জন না, এটা 17 জনের যদি বলে, তাহলে অনুপাত কি চেঞ্জ হবে নাকি অনুপাত একই থাকবে? হ্যাঁ, এটা 8 না বলে যদি 18 জন বলতো, 22 জন বলতো, 100 জন বলতো, এটা যদি 2000 জনও বলতো, ভাই পরিমাণ ডেফিনেটলি বাড়বে। কিন্তু কোশ্চেন তো পরিমাণ বলে নাই, কোশ্চেন তো বলছে রেশিও। তাহলে রেশিও আগেও যা ছিল রেশিও আমাদের এখনো কি থাকবে? তাই থাকবে। 2:3 এখনো 2:3 থাকবে। যা মেশাবো সেটাও 2:3, মেশানোর পরে যা হবে সেটাও 2:3, কারণ আগেও ছিল আমাদের 2:3। কথা কি ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনগুলো হচ্ছে আইকিউ টেস্টের কোশ্চেন, এগুলো কোনো ক্যালকুলেশনের কোশ্চেন না।
যদি ঘটনা বুঝে থাকিস তাহলে ভালো পারা যাবে। তার মানে এখন থেকে খালি কোক খাইলে হবে না, কোক খাওয়ার সময় ওই জিনিসগুলোও চিন্তা করা লাগবে যে কেন হাফ লিটারের বোতলের কোক আর 2 লিটার বোতলের কোক একই রকম টেস্ট। ক্লিয়ার এখন ঘটনা? ওকে, তাহলে গেল হচ্ছে আমাদের 19 নম্বরের কাহিনী। আসেন এইবারে 20 নম্বরের কাহিনী দেখি কি বলতেছে। নাম্বার 20, এ পার্সন বাইস, একজন পার্সন কিনছে সাম পেন অ্যান্ড পেন্সিল, কিছু পেন এবং পেন্সিল। এই অঙ্কটা করব না এখন, কেন করব না সেটাও একটু বলে দিই। এই আপনাদের হাতে কি সবার লেকচার শিট আছে? একটু কষ্ট করে 8 নাম্বার লেকচারটা বের করেন তো সবাই, একটু 8 নাম্বার লেকচারটা বের করেন তো। করছেন? প্রথম কলামের লাস্টের দিকে দেখেন তো এরকম একটা অঙ্ক আছে কিনা, শার্ট অ্যান্ড টাই। দেখেন তো শার্ট অ্যান্ড টাই দে 70 টাকা, 31 টাকা, 810 টাকা পাইছেন কিনা? কততে? আচ্ছা হ্যাঁ, কোশ্চিন নাম্বার 6। এটা একই রকম কোশ্চিন। এখানে 7 বলছে, ওখানে বলছিল 70, 3 বলছে, ওখানে 30, এখানে 81 আর ওখানে হচ্ছে 810, তাই তো বলছে না? এইটা আজকে করব না, এটা নেক্সট দিনে। এইটা আর ওইটা একই রকম, এটার কোনো এমসিকিউ নাই, এইটার পুরাটাই হচ্ছে আপনার থিওরি বেসমেন্টের একটা কোশ্চিন। তাহলে মাথায় রাখেন 20 নাম্বার কোশ্চিনটা আমরা দেখব হচ্ছে লেকচার 8-এর রিটেনের কোশ্চিন নাম্বার 6-তে। ক্লিয়ার? একই কোশ্চিন। ওকে, আরেকটা কোশ্চেনও বাদ দিব, সেটা একটু পরে আসতেছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা 21 নাম্বার কোশ্চেনের দিকে একটু যাব। 21 নাম্বার কোশ্চেনে কি বলছে? ইন এ সুগার সুগার ওয়াটার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ 8:3। একটা সুগার ওয়াটারের সলিউশন ছিল যার মধ্যে ওয়াটার আর সুগারের রেশিও হচ্ছে 8:3। পরে বলতেছে ইফ ইউ অ্যাড 2 কেজি অফ সুগার, যদি আপনি এখানে 2 কেজি সুগার যোগ করে দেন, দ্য রেশিও বিকামস 2:1। তাহলে দেখেন আমাদের রেশিও বলতেছে ওয়াটার টু সুগার, তার মানে প্রথমটা হচ্ছে ওয়াটার, তারপরেরটা হচ্ছে সুগার। তাহলে ওয়াটার ছিল কতটুকু ভাই? 8x। সুগার ছিল কতটুকু? 3x। ওরা বলতেছে এই ওয়াটার আর সুগারের মধ্যে আপনি 2 কেজি সুগার যোগ করে দিবেন। দিলাম, সুগার আগে যা ছিল তার সঙ্গে 2 কেজি, ওয়াটার আগেও যা ছিল এখনো তাই আছে। তাতে ওরা বলতেছে এই রেশিওটাই এখন হয়ে গেছে 2:1, তার মানে 2/1। তাহলে আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের কত চলে আসে? তাহলে 2x এর মান 4, তার মানে x এর মান চলে আসে 2। তাহলে xটা আমরা পাইছি হচ্ছে মান কততে? 2-তে। এখন ওদের কথা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য অরিজিনাল সলিউশন। অরিজিনাল মানে শুরুতে, তাহলে শুরুতে আমাদের সুগার ছিল কতটুকু, এটা তাদের জানতে চাওয়া। তাহলে দেখেন শুরুতে সুগার ছিল হচ্ছে 3x, তাহলে x এর মান যদি আমাদের 2 হয়, তার মানে শুরুতে সুগার ছিল 3 দোকানে কয় কেজি? 6 কেজি। এই সেই উত্তর হচ্ছে 6 কেজি। দেখেন এটা একেবারে সিম্পল কোশ্চেন, ছোটবেলায় আমরা বহুবার এই অঙ্কটা করছিলাম, 6-এ না 7-এ জানি, মনে পড়ে কিনা এখন দেখেন। ক্লিয়ার? হ্যাঁ না না? গুড। ক্লিয়ার না হলে কোশ্চেন করেন যদি কোনো জায়গায় ঝামেলা থাকে, যদিও ঝামেলা থাকার মতন কোশ্চেন নয় এটা। তাহলে 21 কি ছাড়বো? ছাড়লাম। 22 নম্বরে আসেন, দেখি 22-এ কি বলতেছে। 22-এ তারা বলতেছে এ মিক্সচার অফ 20 কেজি অফ স্পিরিট অ্যান্ড ওয়াটার কন্টেইন 10% ওয়াটার। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড ইন দ্য মিক্সচার টু রেইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার টু 25%? কোশ্চেনে বলতেছে যে 20 কেজির একটা মিক্সচার ছিল যার মধ্যে স্পিরিট আর ওয়াটার ছিল, এবং এই 20 কেজির মধ্যে ওয়াটার ছিল 10%। কোশ্চেন, আপনি এই 20 কেজির মধ্যে আরও কতটুকু ওয়াটার মিক্সড করলে ওয়াটারের পার্সেন্টেজ বেড়ে 25% হবে? যেখানে ওয়াটার আগে ছিল 10%, এখন ওয়াটার হয়ে যাবে কত পার্সেন্ট? 25%। গুড। তাহলে এই জিনিসটাকে আগে আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। আচ্ছা, বিষয়টা কি এরকম কিনা আগে একটু খেয়াল করেন তো, যে আমাদের পূর্বের যতটুকু ওয়াটার ছিল এটার সঙ্গে আমরা যদি মেশানো ওয়াটার যোগ করে দিই তাহলেই কি সেটা আমাদের বলতে পারে বর্তমান ওয়াটার হবে? হ্যাঁ না না? এটা কি বলা যায় কিনা আগে এমনি ঘটনাটা বোঝেন, যে আগে যা ওয়াটার ছিল তার সঙ্গে যেটা মেশাবো সেটা যদি যোগ করে দিই তাহলে যা হবে সেটাই হচ্ছে আমাদের বর্তমান ওয়াটার। হ্যাঁ না না?
এতটুকু কথা কি বোঝা যাচ্ছে? গুড। এটা না বুঝলে বলেন আগে, না বুঝলে কিন্তু আবার পরের দিকে যায় কিন্তু লাভ নাই। এই লাইনটা কি বোঝা যাচ্ছে কিনা প্র্যাকটিক্যালি কথা, আগেকার ওয়াটার যা ছিল তার সঙ্গে যেটা মেশাবে এটা যোগ করে দিব, তাহলে আমরা কি পাবো? বর্তমানে ওয়াটারটা। হ্যাঁ না না? আচ্ছা, এবারে স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। পূর্বে টোটালটার ওজন ছিল কতটুকু? টোটাল মিক্সচারটা 20। এই 20-এর সবটুকু কি ওয়াটার নাকি 20-এর 10% ওয়াটার? তাহলে বলেন 20-এর 10% করলে আমরা কি পাবো? পূর্বের ওয়াটার পাবো। গুড। বলেন আপনি ওয়াটার মেশাইছেন কতটুকু? এই যে মাস্ট বি অ্যাডেড, ওয়াটার মাস্ট বি অ্যাডেড, কতটুকু ওয়াটার মেশাইছেন আপনি কি জানেন? জানি না। তাহলে জানি না মানে ধরে নেন x কেজি ওয়াটার মিশাইছে, হ্যাঁ না না? তাহলে বলেন তো আগে মিক্সচারটা ছিল কয় কেজির? তার মধ্যে আপনি যদি x কেজি দেন তাহলে টোটাল মিক্সচারটা কি এখনো 20 কেজি আছে নাকি একটু বাড়ছে? কতটুকু হয়েছে এখন? টোটাল মিক্সচার কতটুকু? 20x কেজি না, আবার একটু বলেন। 20 প্লাস x কেজি। হ্যাঁ গুড, হ্যাঁ 20 প্লাস x কেজি। ফাইন, থ্যাংক ইউ। আগে ছিল 20, এখন যোগ হয়েছে x, তাহলে টোটাল মিক্সচারের ওজন এখন 20x না ভাই, 20 যোগ x, হ্যাঁ না না? তাহলে বলেন এই বর্তমান ওজনের সবটুকু কি ওয়াটার নাকি 25% ওয়াটার? এইটার 25% করলে বর্তমান ওয়াটার পাবো, হ্যাঁ না না? তাহলে আমি কি বলতে পারি এটা পূর্বের ওয়াটার, এটা মেশানো ওয়াটার, আর এটাই হচ্ছে বর্তমান ওয়াটার, হ্যাঁ না না? তাহলে পূর্বের ওয়াটারের সঙ্গে মেশানো ওয়াটার যোগ করে দিলেই তো বর্তমান ওয়াটার পাওয়া যায়, হ্যাঁ না না? তাহলে এটা ক্যালকুলেশন করে আসেন, কাটাকাটি করলাম, তাহলে 2 প্লাস এক্স ইকুয়াল টু 25% মানে 1/4, তার মানে 20 যোগ এক্স ডিভাইডেড বাই 4। ক্যালকুলেশন করলাম 4 দোকানে 8 যোগ আমাদের 4x ইকুয়াল টু 20 যোগ এক্স, তার মানে এক্স এই পাশে আসলে থ্রাইজ এক্স, আর ওই পাশে গেলে 12। থ্রাইজ এক্স এর মান 12 হইলে তাহলে ডেফিনেটলি আমরা এক্স এর মান কত বলতে পারি? স্যার তাহলে এক্সটাই তো ছিল মেশানো, তার মানে মিশাইছি কতটুকু? স্যার উত্তর শেষ। এই তো গল্প কমপ্লিট। এখন দেখেন বুঝছেন কিনা। অঙ্ক আসলে কিন্তু একটা লাইনের, আসলে ক্লিয়ার এখন? জি স্যার, পূর্ব লাইনটা ঠিক করতে পারলে সত্যি। হ্যাঁ, তাহলে এই লাইনটা কেমনে ঠিক করছি এইটাই তো ডিপেন্ড করতেছিল এই মূল কথাটার উপরে ভিত্তি করে আমরা সাজাইছি এটা। ক্লিয়ার এখন? জি স্যার, গুড। তাহলে 20 নম্বরের গল্প আমরা ক্লিয়ার করতে পারলাম। আমরা এই 23 নাম্বারটা আবার একটু 8 নাম্বার লেকচারে জানতো সবাই, লেকচার 8 একটু জানতো সবাই। দেখেন তো এই কোশ্চেন হুবহু আছে, দ্বিতীয় পেজে একটু তাকালেই মনে হয় পাবেন, হুবহু আছে এটা। দেখেন কয় নাম্বার কোশ্চেন? 20 লিটার মিক্সচার অফ মিল্ক অ্যান্ড, হ্যাঁ 15 নাম্বার। যাক যাক, পাওয়া গেছে। এটাও হচ্ছে আপনার যে কোশ্চেন, এটা এমসিকিউ এর মতন করে না, এটা হচ্ছে রিটেনের জন্যই মূলত কোশ্চেন, কিন্তু হঠাৎ করে এই কোশ্চেনটা অনেক সময় হচ্ছে এমসিকিউতেও পাওয়া যায়। এটার কাহিনীটা রিটেনের দিন হচ্ছে দেখব, রিটেনে একদম হুবহু এটাই আছে। ক্লিয়ার? তাহলে এটা এই দুইটা আচ্ছা 23 এবং 24 পরপর দুইটা কোশ্চেন, এটা রিটেনেই যাবে। কেন আমি একটু বলে দিই। এখানে দেখেন এরা কোশ্চেনে বলছে টু রিমুভাল অ্যান্ড রিপ্লেসমেন্ট, মানে দুইবার রিমুভ এবং কি করব? রিপ্লেস করব। কয়বার রিমুভ এবং রিপ্লেস করব ভাই? দুইবার। আর পরের কোশ্চেনে একটু খেয়াল করে দেখেন 24-এ তারা বলতেছে ফার্দার 2 টাইমস, ঠিক আছে? এই যে প্রসেস ওয়াজ রিপিটেড ফার্দার 2 টাইমস, আউট অ্যান্ড রিপ্লেসমেন্ট আপনি বের করে ফেলে দিবেন, আবার রিপ্লেস করবেন ফার্দার 2 টাইমস। ফার্দার মানে আবার দুইবার, তার মানে টোটাল কয়বার? টোটাল কয়বার বলেন? এই কি বলে? হ্যাঁ, টোটাল হচ্ছে 3 বার। ফার্দার 2 টাইমস মানে হচ্ছে আবার 2 বার, তার মানে আগে একবার করছেন তারপরে বলছে আবার 2 বার করেন, তার মানে টোটাল হচ্ছে আমার কয়বার? 3 বার। তাহলে আগের অঙ্ক দেখলেন 2 বার করতে হয়েছে কাহিনী, আর এই অঙ্কে হচ্ছে 3 বার। তাতে 2 বার হোক আর 3 বার হোক, 2 বারেরটা না বুঝলে 3 বারেরটাও আমি পারবো না। কথা কি ক্লিয়ার? তাহলে এই কারণে 23 এবং 24 এটা নেক্সট দিনের কাজ। নেক্সট দিনে হুবহু কোশ্চেন আছে 23 নাম্বারটা, ওটা পারলে আপনি 24ও পারবেন। ক্লিয়ার? তাহলে বলেন কয়টা কোশ্চেন আমরা নেক্সট ক্লাসের জন্য রেখে দিছি? 3টা। এই 3টা ভাই নেক্সট ক্লাস মনে রাখেন, আমি কিন্তু মার্কিং করে দিছি, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার আসেন একটু 25 নম্বরে কি বলছে। হোয়াট ইজ দ্য রেশিও
শুড এ 20% সুগার সলিউশন বি মিক্সড উইথ এ 50% সুগার সলিউশন সো দ্যাট দ্য রেজাল্টেন্ট সলিউশন হ্যাজ 40% সুগার। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে, ধরেন আমার কাছে দুই ধরনের মিক্সচার আছে। কয় ধরনের মিক্সচার? দুই ধরনের। এই একটা মিক্সচার, এই একটা মিক্সচার। এর মধ্যে আমাদের 20% সুগার আছে। কত পার্সেন্ট? 20%। আর এটার ভিতরে আছে হচ্ছে আমাদের 50% সুগার। তাহলে ওরা বলতেছে এখান থেকে কতটুকু আর এখান থেকে কতটুকু নিয়ে নতুন একটা মিক্সচার এমনভাবে বানাইতে হবে যেন এটার ভিতরে 40% সুগার থাকে। তাহলে এখান থেকে কত আর এখান থেকে কত, এই দুইটার অনুপাত কত আসবে, এটাই আপনাকে বের করতে বলছে। যে প্রথমটা থেকে যেটা ঢালবেন আর দ্বিতীয়টা থেকে যেটা ঢালবেন, এই ঢালার অনুপাতটা কত হইলে নতুন মিশ্রণে সুগার পাবো 40%। কোশ্চেনের কথা আগে বোঝেন, তারপর এটা পরে। এটা কি ক্লিয়ার? তাহলে বলেন প্রথমটা থেকে কতটুকু ঢালবেন? আপনি তো জানেন না। জানেন না মানে হচ্ছে কত লিটার? তাহলে প্রথমটা থেকে যদি x লিটার ধারেন তাহলে x এর সুগার আছে হচ্ছে 20%, হ্যাঁ না? না। দ্বিতীয়টা থেকে যদি y লিটার ঢালি তাহলে এই y এর মধ্যে সুগার আছে হচ্ছে 50%, হ্যাঁ না? না। আর দুইটা মিলে যেটা ঢাললাম, এখান থেকে x ঢালছেন, এখান থেকে y ঢালছেন, তাহলে এটা টোটাল ওজন কি হয়ে গেছে? x প্লাস y না? তাহলে টোটাল আপনার x প্লাস y এর মধ্যে সুগার থাকবে হচ্ছে 40%, হ্যাঁ না? না। তাহলে আমরা কি বলতে পারি যে প্রথম পদ থেকে আসা সুগার আর দ্বিতীয় পদ থেকে আসা সুগার, দুইটা সুগার মিলেই তো আমার টোটাল সুগার, হ্যাঁ না? না। এই লাইনটা কি বোঝা যাচ্ছে কিনা? ক্লিয়ার? হ্যাঁ না? না। ক্লিয়ার কি? ফাইন। এখন শুধু সলিউশন করেন তাহলেই হবে। এই পার্সেন্টেজগুলো লসাগু করলে 100 100 100 কাটাকাটি করে দিলাম, 0 0 0 বাদ দিয়ে দিলাম। তাহলে এইদিকে থাকলো 2x, এইদিকে থাকলো 5y, এইদিকে 4 দ্বারা গুণন করলাম 4x প্লাস কি থাকলো 4y। তাহলে 2y ওই পাশে নিয়ে চলে গেলাম, বিয়োগ হইলে 2x, 4y এই পাশে চলে আসলো, শুধু y। তার মানে x বাই y ইজ ইকাল টু 1/2। ফাইনালি x আর y এর অনুপাত আমরা পেয়ে গেছি 1:2। তার মানে প্রথম পদ থেকে যদি 1 লিটার ঢালেন, দ্বিতীয় পদ থেকে ঢালা লাগবে 2 লিটার, অর্থাৎ 1:2 অনুপাতে আপনাকে ঢালতে হবে। এই সেই উত্তর হচ্ছে এ নাম্বারটা। এইটা কি বোঝা গেছে কিনা একটু বলেন আগে। বোঝা গেছে? হ্যাঁ না? না। একটু সাউন্ড টাউন দেন। জি স্যার। এই অঙ্ক আরেকবার করব। বলেন উত্তর কত আসছে? 1:2। এটা কেমনে দেখছেন? সমীকরণ দিয়ে দেখছেন, হ্যাঁ না? না। তাহলে এই অঙ্কটা দ্বিতীয়বার আরেকবার একটু আমরা দেখতে চাই, কেমন করে সেটা একটু দেখি। ধরেন আমরা কি করছি না করছি জানি না, উত্তর তো আমাদের মুখস্থ হয়ে গেছে। উত্তর জানে কত? 1:2। আচ্ছা, এবার একটু ভালো করে বোঝেন। দেখেন, আপনি দুই ধরনের জিনিস মিক্সড করে কি 3 নাম্বার একটা জিনিস বানাইছেন না? কয় রকমের জিনিস মিক্সড করছেন? প্রথমটাতে সুগার ছিল 20%, দ্বিতীয়টাতে সুগার ছিল 50%। যেই দুটা মিক্সড করবেন সেই দুটা উপরে থাকবে, দুইটা মিক্সড করে যেটা বানাবেন সেটা থাকবে মাঝখানে। তাহলে বানাইছেন যেটা, সেটার মধ্যে ছিল কত? 40, হ্যাঁ না? না। তাহলে কথাটা আরেকবার বোঝেন, যেই দুইটা মিক্সড করবেন সেই দুইটা উপরে, মিক্স করে যেটা বানাবেন সেটা মাঝখানে। তিনটা যেন সেম জিনিস থাকে খেয়াল করতে হবে। এইটা কি? সুগার। এটাও সুগার, এটাও সুগার। এটা সুগার, এটা দিবেন ওয়াটার, এটা সুগার হবে না। তিনটা একই টাইপের জিনিসই থাকতে হবে। থাকার পরে কি করবেন? এরকম ক্রস করে একটা দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পরে কি করবেন? ডিফারেন্স করবেন। 40 আর 50-এর মধ্যে ডিফারেন্স কত? 10। 20 আর 40-এর মধ্যে ডিফারেন্স কত? 20। যেই দুইটা ডিফারেন্স আসবে ওই দুইটাই আসবে অনুপাত। তাহলে অনুপাত করলে কত চলে আসে আমাদের? 1:2। পরের কথা, যে বরাবর যেটা থাকবে সেটা তার জিনিস, এই বরাবর যেটা সেটা এর জিনিস, এই বরাবর যেটা এর জিনিস। তার মানে প্রথম মিশ্রণ থেকে ঢালতে হবে 1 ভাগ, দ্বিতীয় মিশ্রণ থেকে ঢালতে হবে 2 ভাগ। তার মানে রেশিও 1:2। এই সেই উত্তর হচ্ছে 1:2। দেখেন অ্যান্সার কি চেঞ্জ হয়েছে নাকি অ্যান্সার ঠিক আছে? এই পদ্ধতিটিকে আমরা অথেন্টিক নাম যদি বলি তাহলে বলি রুলস অফ এলিগেশন। এই যে দেখেন উপরে লেখাও আছে, রুলস অফ এলিগেশন হচ্ছে এই পদ্ধতিটার নাম, যেটাকে আমরা মজা করে মাঝে মধ্যে ক্রস মেথড বা স্পাইডার মেথডও বলে থাকি। তাহলে ক্রস বলেন বা স্পাইডার বলেন, ইউজটা কেমন আবার বোঝেন। যেই দুইটা মিক্সড করবেন সেই দুইটা উপরে, মিক্সড করে যেটা বানাবেন সেটা মাঝখানে। লেখার পরে ক্রস করে দাগ দিবেন, ক্রস করার পরে এই দুইটা ডিফারেন্স এখানে লিখবেন, এই দুইটা ডিফারেন্স এখানে লিখবেন। যে দুইটা ডিফারেন্স আসবে সেই দুটাই অনুপাত, এবং যে বরাবর যেটা থাকবে সেই মিশ্রণটার আপনার ভাগ ওইটাই চলে আসবে।
বলেন দুইটা পদ্ধতি কি ক্লিয়ার কিনা? আগেরটা যেটা দিছিলাম সেটা হচ্ছে ইকুয়েশন, ওইটা মূলত দরকার হয় আপনার সবগুলো জায়গাতেই, কিন্তু আমরা বেশি ইউজ করি হচ্ছে রিটেনের জন্য। কিন্তু এই যে রুলস অফ এলিগেশন দেখলেন, এইটা অনলি ফর এমসিকিউ, এটা কোনো রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন না, রিটেনের জন্য আগের পদ্ধতিতেই যাইতে হবে। ক্লিয়ার? ফাইন, তাহলে 25 কি ক্লিয়ার করা গেল কিনা বলেন? রুলস অফ এলিগেশন কি বুঝতে পারছেন ইউজটা? চলেন আর একটু বোঝার চেষ্টা করি, দেখি আমরা বুঝি কিনা। 26 নাম্বার কোশ্চেন, তারা কোশ্চেনে কি বলতেছে? কোশ্চেনে বলতেছে ইন হোয়াট রেশিও মাস্ট এ গ্লোসার মিক্স টু ভ্যারাইটি অফ পালসেস কস্টিং 10 টাকা অ্যান্ড 20 টাকা। আপনার 10 টাকা এবং 20 টাকা দরে দুই ধরনের আমরা এই জায়গাটায় ডাল মিক্সড করব, এবং তারা বলতেছে মিক্সড করে এমনভাবে বানাবেন যেন সো অ্যাজ টু গেট এ মিক্সচার ওর্থ 16.50, যেন দুইটা মিলে টোটাল আমাদের 16.50 টাকা হয়। তাহলে আপনি মিক্সড করতেছেন কয় রকমের ডাল বলেন তো ভাই? 10 টাকার সঙ্গে কয় টাকার? 20 টাকার ডাল মিক্সড করতেছেন, দুইটা মিলে মিক্সড করে বানাইছেন কয় টাকার? গুড। যেই দুইটা মিক্সড করবেন সেই দুটো উপরে মিক্সড করে যেটা বানাবেন মাঝখানে লেখার পরে কি করতে বলছিলাম? ক্রস করেন, তারপরে ডিফারেন্স 20 আর 16.5-এর মধ্যে ডিফারেন্স কত আসে? 3.5। আর 16, 16.5 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 6.5। এই দুইটাই কি হবে? অনুপাত। দশমিকের পরে এক ঘরে এক ঘর চিন্তা বাদ দিয়ে দেন আপনি, তাহলে 35 আর 65 5 দ্বারা ভাগ করলাম 7, আর 5 দ্বারা ভাগ করলাম 5 13 65, তার মানে অনুপাত পাওয়া গেছে 7 অনুপাত কত? 13। এই সেই উত্তর, 7 অনুপাত 13। এইটাই যদি আপনি রিটেনে করতেন তাহলে আপনার 10 টাকার জিনিস, 20 টাকার জিনিস আর 16.5 টাকার জিনিসের কম্বিনেশন কেমনে করবেন? 10 টাকারটা কয় কেজি জানি না, ধরেন x কেজি, 20 টাকাটা কয় কেজি জানি না, ধরেন y কেজি, তাহলে টোটাল আসলো কত? x প্লাস y কেজি। তাহলে এই দুইটার যোগফলটাই হচ্ছে এটা। আল্লাহর রাস্তায় এটাও বের করে দেখেন, x আর y এর অনুপাত এটাই আসবে, 7 আর 13 আসবে। ডান পাশেরটা হচ্ছে সমীকরণ দিয়ে আমরা করছি, আর বাম পাশেরটা রুলস অফ এলিগেশন দিয়ে। তাতে দেখেন তাড়াতাড়ি হয় কোনটা? হ্যাঁ, কারণ এমসিকিউতে আমাদের দরকার কোন পদ্ধতিতে অ্যান্সার নিয়ে আসতেছেন এটা না, কত তাড়াতাড়ি অ্যান্সার নিয়ে আসা যায় সেটা। কিন্তু এই অঙ্কটাই যদি রিটেনে থাকতো 100% আমরা এটা দিয়েই করতাম। রিটেন মানে অথেন্টিক প্রসেস, আপনাকে সমীকরণ দিয়েই তখন দেখাইতে হবে এটা। এখন বলেন যে ঘটনা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? কিছু কি আইডিয়া পাওয়া যাচ্ছে? তাহলে এখন বলেন একটু কি আশা টাশা করাটা যায় কিনা এখন, যে আমরা ইনশাল্লাহ পারবো? ইনশাল্লাহ যাক। কিন্তু সঙ্গে মূল কথা হচ্ছে একটাই, যে বাসায় যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এগুলো হাতে আসবে। প্র্যাকটিস না করলে এটা জীবনেও আপনার হাতে আসবে না, না, না। ক্লিয়ার কথা? শিওর? বাসায় প্র্যাকটিস করেন তো নাকি? গুড। তাহলে বলেন আজকে কি এ পর্যন্ত রাখা যায়? এটাই তো মনে হয় শেষ অঙ্ক ছিল। রাখা যায়? হ্যাঁ, রাখা যায় আজকে এ পর্যন্ত। তৃতীয় একটা বিষয় আসতেছে, তখনই শুধু প্রযোজ্য হবে নাকি স্যার? দুই ধরনের জিনিস মিক্সড করে যদি 3 নাম্বার একটা জিনিস বানান তাহলেই শুধুমাত্র রুলস অফ এলিগেশন। 3 ধরনের জিনিস মিক্সড করে যদি বানান এটা জীবনও রুলস অফ এলিগেশনতে হবে না, 2 ধরনের জিনিসই মিক্সড করতে হবে। ক্লিয়ার বিষয়টা এখন? জি স্যার, বুঝতে পারছি। গুড, ওকে। আরো কয়টা অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন যে হয়ে গেছে। সেগমেন্ট 2-তে দেওয়াই আছে, দেখেন ওখানে করে দেওয়া আছে। কিছু কোশ্চেনে একটু চেষ্টা করবেন নিজেরা, তাহলে পারবেন। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত রেখে দেই ভাই। ঠিক আছে স্যার, দোয়া রাখবেন। ওকে, অবশ্যই আপনারাও দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ তাহলে আজকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।